সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের চতুর্থ পলিসি ডায়ালগ নিউট্রিশনের উপরে, যেটিকে আমরা বলছি যে নিউট্রিশন পলিসি ডায়ালগ অন কোভিড-19। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি আমরা এমিনেন্সের পক্ষ থেকে এবং গেইনের সাপোর্টে এই অনুষ্ঠানটি করছি। আমরা মূলত বাংলাদেশে এই কোভিড-19 আসার পরে আমাদের গরিব মানুষ এবং সাধারণ মানুষ সবাই খাদ্য একটি বড় সমস্যা, খাদ্য পাওয়া, খাদ্য নিয়ে আসা এবং খাদ্যর এক্সেস করা। এই পরিপ্রেক্ষিত থেকে আমরা এই পলিসি ডায়ালগটি শুরু করেছি এবং এটি আমাদের কন্টিনিউ পলিসি ডায়ালগ চলবে। আমরা সপ্তাহে 2টি করে এই পলিসি ডায়ালগটি আমরা চালু রাখবো এবং আপনাদের কাছ থেকে যে তথ্যগুলো বা যে সাজেশনগুলো পাবো সেগুলো আমরা সরকারের কাছে পৌঁছে দিতে চাই। সাধারণ মানুষের কাছ থেকে তথ্য নিয়ে, তাদের মতামত নিয়ে সরকার যেন আমাদের এই নিউট্রিশন প্রবলেমটি ঠিক মতন মানুষের দোরগোড়ায় নিউট্রিশনের যে সেবা সেটা পৌঁছে দিতে পারে। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা 4 জন গেস্টকে আমরা পেয়েছি। আমি প্রথমে স্বাগত জানাবো আমাদের সম্মানিত প্রফেসর শাহ মনির হোসেন স্যার, যিনি এক্স ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস, মিনিস্ট্রি অফ হেলথে ছিলেন এবং আমাদের এমিনেন্সের অনারারি অ্যাডভাইজার হিসেবে আমাদের সময় সময় সাজেশন দেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। এরপরে রয়েছেন আমার ব্যক্তিগতভাবে বলবো যে আমার বড় ভাই, যার হাত ধরে নিউট্রিশনের কাজ শুরু করেছি যখন ফিল্ডে ডাটা কালেকশনের কাজ করতাম, সেই বড় ভাই এবং এনএনএস এর ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসের লাইন ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের, মিনিস্টার অফ হেলথের লাইন ডিরেক্টর ডক্টর মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এরপরে রয়েছেন আমাদের মিনিস্ট্রি অফ ফুড থেকে এমডি মোস্তফা ফারুক আল বান্না। বান্না ভাই অনেকদিন যাবত এই নিউট্রিশনের সাথে এবং খাদ্য মন্ত্রণালয় থেকে অনেকদিন যাবত কাজ করছেন এবং আমি বলবো যে ওনার অভিজ্ঞতা বিস্তর। খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে উনি এই খাদ্য নিউট্রিশন এসব নিয়ে কাজ করছেন। তিনি সিনিয়র রিসার্চ ডিরেক্টর হিসাবে মিনিস্ট্রি অফ ফুডে রয়েছেন। বান্না ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ শামীম ভাই। এরপরে রয়েছেন আমাদের সাথে নুরুল ইসলাম হাসিব। উনি মূলত স্পেশাল করেসপন্ডেন্ট বাংলাদেশ পোস্টে কাজ করেন। হাসিব ভাইয়ের একটা স্পেশালিটি হলো উনি নিজে ডাক্তার, কিন্তু ওনার আগ্রহ এবং তার প্যাশনের জন্য উনি সাংবাদিকতা কাজ শুরু করেন এবং তার কেরিয়ার সাংবাদিকে একটা উজ্জ্বল কেরিয়ার রয়েছে এবং স্বাস্থ্য ক্ষেত্রে ওনার ভূমিকা অসম্ভব গুরুত্বপূর্ণ। তো হাসিব ভাই, আপনি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ আপনার প্রতি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা মূলত 3টা স্টেপে আমরা কয়েকটি কোশ্চেন আপনাদেরকে করব, একজন একজন করে। এর মাঝে যদি কোনো দর্শক আমাদের কোনো প্রশ্ন পাঠান, আমরা সেই প্রশ্নগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। স্যার, প্রথমে আমরা প্রফেসর শাহ হোসেন স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের একটা জিনিস যে এই যে কোভিড প্রবলেমটা আসলো স্যার, আসার পরে ফুড ক্রাইসিস বা আপনি দেখেন লকডাউন হওয়ার জন্য মানুষ ঘরের বাইরে যেতে পারছিল না, খাবার জোগাড় করা একটা বড় সমস্যা হয়ে যাচ্ছিল এবং দেখা যাচ্ছিল যে বাজারে যখন একটু শিথিল হচ্ছিল, মানুষ সবাই মিলে বাজারে গিয়ে অনেক খাদ্য কিনে তারা মজুত করা শুরু করেছিল। এই জায়গাটায় আমরা আপনার কাছে জানতে চাই যে আমাদের সরকারের কি কোনো ফিডিং গাইডলাইন আছে কিনা, এই ধরনের একটা সমস্যা আসলে কি ধরনের খাদ্য ব্যবস্থাপনা হবে, মানুষ কিভাবে খাবে, এরকম কোনো গাইডলাইন আছে কিনা? যদি থাকে সেটা কি, আর যদি না থাকে তাহলে আমাদের কি করা উচিত? এটা দিয়ে আমরা শুরু করতে চাই। আচ্ছা, ধন্যবাদ ডক্টর শামীম। অ্যাকচুয়ালি দুটা বিষয় এখানে ভাগ করে বলতে চাই। একটা হলো যে আমাদের নিউট্রিশন দরকার যে সমস্ত যারা কোভিড-19 আক্রান্ত হয়েছে, অর্থাৎ কোভিড-19 পেশেন্ট যারা, তাদের নিউট্রিশন স্ট্যাটাস, তাদের নিউট্রিশনের গাইডলাইন, এটা এক ধরনের। আর একটা হলো সামগ্রিকভাবে আমাদের দেশের যে সোশিও ইকোনমিক কন্ডিশনস, এতে একটা বড় ধরনের তাদের ফুড ক্রাইসিস হওয়ার সম্ভাবনা খুব বেশি, পার্টিকুলারলি এই লকডাউন সিচুয়েশনে, এবং বাজারে অ্যাভেলেবিলিটি অফ দি
নিউট্রিশাস ফুড, অ্যাক্সেস টু দি নিউট্রিশাস ফুড, এই সব কিছুর জন্য আরেকটি গ্রুপ খুব সাফার করছে। আমি যদি পেশেন্ট সংক্রান্ত বিষয়ে বলি, তাহলে আমি বলবো যে অবশ্যই আমাদের কোনো নির্দিষ্ট গাইডলাইন আমার চোখে পড়েনি। আমি গতকাল বেশ খোঁজাখুঁজি করলাম, ডিজিটাল কোনো 22টি গাইডলাইন আছে, তার ভিতরে নিউট্রিশন রিলেটেড কোনো গাইডলাইন নেই। আমি জানি না ঠিক এনএনএস কোনো গাইডলাইন তৈরি করেছে কিনা, করলে অবশ্যই ডক্টর মুস্তাফিজ এটা এক্সপ্লেইন করবে। কিন্তু আমাদের হলো যে অবশ্যই কোভিড পেশেন্টের জন্য নিউট্রিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে 80 থেকে 85 কারণ 90% কোভিড পেশেন্ট বাসায় সুস্থ হবে, এটাই স্বাভাবিক। সুতরাং সেই ক্ষেত্রে যদি নিউট্রিশনের স্ট্যাটাসটাকে যদি ঠিক না রাখতে পারে, তাহলে কিন্তু এই ভাইরাসটি খুব তাড়াতাড়ি মাল্টিপ্লিকেশন করার সুযোগ হয়ে যায়। পার্টিকুলারলি ভিটামিন সি যদি অভাব হয়, প্রোটিন অবশ্যই। আরেকটি বিষয় ভিটামিন ডি, আমরা বেশ কয়েকটি সায়েন্টিফিক পেপার দেখেছি যে হাইড্রক্সি ভিটামিন ডি 25 এটার অভাব বেশ ভালোভাবে পাওয়া গেছে কোভিড-19 পেশেন্টের শরীরে। অর্থাৎ এই ভিটামিন ডির অভাব যদি হয়, তাহলে এটাও কোভিডের জন্য ভালো না। সুতরাং সেক্ষেত্রে আমাদের এই যে কোভিড-19 পেশেন্ট, তাদের একটা নির্দিষ্ট নিউট্রিশনাল গাইডলাইন থাকা উচিত। আমি যারা কিনা ক্রিটিক্যাল পজিশনে গেছে, অর্থাৎ আইসিইউ বা ভেন্টিলেটর অথবা ক্রিটিক্যাল পজিশনে, তাদের জন্য কিছু গাইডলাইন ডাব্লিউএইচও তৈরি করেছে। কিন্তু আমি জেনারেল ভাবে কোনো গাইডলাইন দেখিনি, হয়তো আছে বা আমি দেখিনি। কিন্তু ক্রিটিক্যাল পেশেন্টের জন্য যেহেতু যাদের নেজোগ্যাস্ট্রিক ফিডিং দেওয়া হবে, তাদের ক্ষেত্রে একটি খুব নির্দিষ্ট গাইডলাইন আছে। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে বোথ কোভিড নর্মাল পেশেন্ট এবং ক্রিটিক্যাল পেশেন্টের জন্য এই পানির ব্যাপারে একটু বলা আছে যে পানি যেন খুব বেশি না খায়, তাহলে কিন্তু পালমোনারি এডিমা হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বলা হচ্ছে 2 লিটারের বেশি পানি যেটা না খায়। ইন জেনারেল আমি এখন আছি আমাদের দেশের যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এতে আমাদের দেশের একটি বড় পপুলেশন আমাদের দিন আনে দিন খায়, এবং তাদের এই লকডাউন বলি অথবা আমাদের শাটডাউন করি, আমরা ঠিক স্ট্রিক্ট লকডাউন পরিস্থিতি কখনোই মেনটেন করিনি, আমরা একটা শাটডাউন সিচুয়েশনে ছিলাম। এতে এই গ্রুপ যাদের দিনে এনে দিনে খায়, তাদের খাদ্যের অভাব হয়েছে। তারা রিয়েলি শুধু শহরে এবং গ্রামে দুই জায়গাতেই এটা খাদ্যের এক্সেস তাদের কমে গেছে, এবং সেই পরিপ্রেক্ষিতে তাদের খাদ্যের অভাব হচ্ছে। সরকারিভাবে বিভিন্ন রকম প্রোগ্রাম নেওয়া হয়েছে, পার্টিকুলারলি এই যারা এই জাতীয় ভালনারেবল গ্রুপ, অর্থাৎ আমাদের ভালনারেবল গ্রুপ মানে ফিডিং মানে FGF ভালনারেবল গ্রুপ ডেভেলপার, FGD, এই গ্রুপ যারা আছে তাদেরকে সহায়তা করার জন্য গভর্নমেন্টের বিভিন্ন রকম প্রোগ্রাম তৈরি হয়েছে। তার ভিতরে আরেকটা হলো ইম্পর্টেন্ট প্রোগ্রাম, যেটাতে 10 টাকা পার কেজিতে চাল বিতরণ করা হয়েছে, রিলিফ দেওয়া হয়েছে বিভিন্নভাবে, সরকারিভাবে এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন রকম ভাবে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই দৃষ্টি দিতে হবে যারা এই পরবর্তীকালে পার্টিকুলারলি শিশুদের এই নিউট্রিশন যদি এখন না পায়, তাহলে পরবর্তীকালে একটা বড় গ্রুপ আমার ম্যাল নিউট্রিশন চলে আসবে, আন্ডার নিউট্রিশনে চলে আসবে। সুতরাং আমরা যদি পার্টিকুলারলি যে স্লাম এরিয়া এবং আদার্সে, সুতরাং যদি এই বিষয়গুলিতে নজর না দেই, তাহলে পোস্ট কোভিড সিচুয়েশন, হয়তো কোভিড পুরোপুরি হতে যেতে অনেক সময় লাগবে, তবু একটা সহনীয় পর্যায়ে এসে মানুষ যখন একটি নিউ নর্মালসিতে ফিরে যাবে, তখন এই সমস্ত নতুন নতুন জিনিস যেমন নিউট্রিশন তার মধ্যে একটি, যে নিউট্রিশন স্ট্যাটাসটা কমে যাবে। সুতরাং আমার স্ট্রংলি বলবো যে একটি গাইডলাইন, আমি এখন এখানে বান্না আছে, বান্না বোধহয় এক্সপেল আউট করবে যে ফুড মিনিস্ট্রি কি নিশ্চয়ই কিছু এখানে কাজ করছে, এবং তার কাছ থেকে আমরা শুনবো যে ফুড মিনিস্ট্রি কি করছে। কিন্তু আমার বক্তব্য হলো যে এই গ্রুপটার দিকে বিশেষ খেয়াল করতে হবে, যাতে কোনোভাবেই আমাদের ভবিষ্যতে আমরা যেটুকু অ্যাচিভ করছি
বাংলাদেশের নিউট্রিশন ইন্ডিকেটরস গুলি ইমপ্রুভ করার জন্য সেখানে যদি আমরা আবার পিছিয়ে না যাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। আপনার এই যে আহ্বানটা আপনি রাখলেন, যদি গাইডলাইন না থেকে এরকম একটা গাইডলাইন হয়তো আমাদের করাটা জরুরি। আমরা বান্না ভাইয়ের কাছে আসবো, তার আগে মোস্তাফিজ ভাই আপনার কাছে একটু জানতে চাই যে এনএনএস তো আপনার ওভারঅল সারা দেশের সকলের জন্য পুষ্টি ব্যবস্থা এনশিওর করার জন্য একটি অর্গানাইজেশন, কিন্তু এই কোভিড তো একটা নতুন একটা এমার্জিং একটা ডিজিজ হিসাবে এই প্যান্ডেমিক আকারে বাংলাদেশে আসছে, যার জন্য কেউ প্রস্তুত ছিল না। সেখানে এই একটা এমার্জিং ডিজিজ আসার পরে এনএনএস কি ধরনের আপনার রোল প্লে করতেছে যে নিউট্রিশনটা যেন এনশিওর হয় রেগুলার মা, শিশু বা অন্যান্য ক্ষেত্রে, এবং কোভিডে যারা আক্রান্ত হচ্ছে তাদের জন্য আপনারা কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন কিনা সেটি যদি একটু বলতেন। ধন্যবাদ শামীম। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এনএনএস আসলে কোভিডকে টার্গেট করে কাজ করতেছিল না, কেউই কোভিডকে টার্গেট করে কাজ করতেছিল না। তার নিজস্ব ওপির কাঠামো অনুযায়ী কাজ করতেছিল। তারই একটা অংশ হিসেবে ডায়েটারি গাইডলাইন ফর এজ, ডিফারেন্ট এজ গ্রুপ, ডিফারেন্ট ডিজিজ, ডিফারেন্ট মানে প্রফেশনাল গ্রুপের জন্য একটা গাইডলাইন এটা অলমোস্ট রেডি করে বসে আছে। হ্যাঁ, তো আমরা কোভিড আসার পরে যে জিনিসটা খেয়াল করলাম যে ডিজাস্টার মিনিস্ট্রি থেকে যে প্যাকেটগুলি দিচ্ছে, সেই প্যাকেটগুলি দেওয়ার জন্য ডিজাস্টার মিনিস্ট্রিতে মিনিস্টার অফ দ্য হেলথের কাছে একটা অপশন চাওয়া হলো যে আসলে প্যাকেজে কি কি থাকতে পারে। সেই প্রেক্ষাপটে আমরা সম্ভবত বান্নাও ছিল, হ্যাঁ, ওই ইয়াতে মানে প্যাকেজটা করতে যে এখানে আমার মনে আছে যে এখানে ইউএন বডির সবাই ছিল। এখানে ললিতা থেকে শুরু করে, পিয়ালি থেকে শুরু করে মোটামুটি মানে আমাদের আইএনজিও, এনজিওতে যারা কাজ করে এবং আমাদের ওপির সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা সবাই মিলে এই জিনিসটা দাঁড় করালাম। আমরা দাঁড় করায় তারপরে ইয়াতে পাঠাইলাম, ডিজাস্টার মিনিস্ট্রিতে পাঠাইলাম। এটা হলো ওই প্যাকেজটা কি হবে। আসলে বেসিক্যালি আমার স্যার যেটা কভার করে গেছে ওই অংশে আমি পরে আসতেছি। স্যার মূলত যে জিনিসটা প্রথম দিকে বলছেন যে একজন রোগী যখন পজিটিভ হয় সে বাসায় থাক বা যে ইয়াতে থাক, নেজোগেস্টিক ফিডিং পর্যন্ত যাক, তার প্যাকেজটা কি হবে। বাসায় যে আছে তার জন্য যে প্যাকেজটা, এটা ওই সুষম খাবার, এবং যেহেতু বাসায় থাকতে কোভিডে ফিজিক্যাল মুভমেন্ট কমে যায়, সে 100-200 কিলোমিটারের কম থাকলেও মানে খুব বেশি সমস্যা হয় না। বাট একটা জিনিস এখানে খেয়াল করতে হয়েছে যে হ্যাঁ, আমরা আগামী কাল থেকে হয়তো সীমিত আকারে একটা মানে ফ্রি লাইফের দিকে যাচ্ছি। বাট এর আগ পর্যন্ত যে নামেই ডাকি, সেটা ছুটি নামেই ডাকি, লকডাউনের নামে ডাকি, মানে শাটডাউন নামে ডাকি, যে নামেই ডাকি, আমাদের কিন্তু মুভমেন্ট অনেকটুকু রেস্ট্রিক্টেড ছিল। এটা হলো বাস্তবতা। এই রেস্ট্রিক্টেড থাকার পরিপ্রেক্ষিতে ওই স্যার একটু আগে মানে অথবা তুমি মনে হয় বলতেছিলে যে অনেকেই অনেক বাজার করে ফেলছিল 25 তারিখে অনেকে 20 কেজি চিনিও কিনছে, 10-20টা দুধের টিনও কিনে ফেলছিল, মনে করছে আর কোনোদিনই খুলবে না। এটা তখন আসলে তারা সুষম বাজারটা করে নেই, এসেনশিয়াল কমোডিটি যেটা ওই বাজারটা করছে। চাল লাগবে 2 বস্তা ঢোকায় দে, ডাল লাগবে মানে ঢোকায় দে, চিনি লাগবে ঢোকায় দে, মানে বেঁচে থাকার জন্য সুষম পুষ্টি তখনও চিন্তা করে নেই। কারণ সবজিটা 2 মাসের একবার ঢোকানো যাচ্ছে না, এরকম অনেক কিছুই ঢোকানো যাচ্ছে না যেটা আসলে দৈনন্দিন জীবনে লাগে। তারপরে যে জিনিসটা আছে সেই জিনিসটা হলো যে এক পর্যায়ে দেখা গেল তারা বেরোতে পারছে না, কিন্তু তারা সুষম খাবারও খেতে পারছে না। কারণ তখন মানুষের মধ্যে বিভ্রান্তি যে সবজি দিয়েও বোধহয় করোনা ভাইরাস যায়। এখন পর্যন্ত মানে মোটামুটি বোঝা গেছে যেটা, সেটা খাবার দিয়ে কোনো যাচ্ছে না, মানে খাবারের মাধ্যমে, মানে খাদ্যবাহিত রোগ না, এটা ভাইরাসটা খাদ্যবাহিত যাচ্ছে না, এটা এখন মোটামুটি এস্টাবলিশ হয়েছে। কিন্তু আগে সবজি কি দিয়ে ধুবে না ধুবে এই চিন্তা করতে অনেক সময় লেগে গেছে মানুষের। হ্যাঁ, তো আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো আমাদের এই জিনিসটা এই কোভিড আসার পরে মোটামুটি গাইডলাইন ডেভেলপ হয়ে গেছে, ডিজাস্টার মিনিস্ট্রি দেওয়া হয়েছে এবং আমাদের সংশ্লিষ্ট যাদের কাছে তাদের কিছু কিছু পাঠানো হয়েছে। আমি স্যারকে এবং এখানে যারা আছে তারা না পেয়ে থাকলে আমি দিয়ে দেবো, এবং এটা করোনার হয়তো ওয়েবসাইটেও আপলোড করে দেবো। 2 হলো যে এটা ডিজাস্টার মিনিস্ট্রি দেওয়া হয়েছে। ডিজাস্টার মিনিস্ট্রি যদিও একটা জায়গায় ব্যত্যয় ঘটেছে, আমরা আসলে আন্ডার 2 কে কোন রকম ফর্মুলা দিতে চাচ্ছিলাম না দুধের।
কিন্তু ওনারা এই কথাটা মানে কোনো কারণে হোক শুনে নাই। কারণ হলো যে প্রাণের একটা দুধের একটা আধিক্য ছিল, এই কারণে প্রাণের দুধটা সে কিছু কিছু জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। এখানে বিএমএস এর কিছুটা ব্যত্যয় ঘটছে। যাই হোক, আমি যেটা বলতেছি সেটা হলো যে কোভিড যখন শুরু হয় তখন থেকে আমরা যদি আজকে পর্যন্ত দেখি, মোটা দাগে দেখলে এটা হলো যে গ্লোবাল প্রবলেম। এবং এই WFP, FAO এরা যারা মানে খাদ্য নিয়ে যারা কাজ করে, FAO তারা মোটামুটি বিভিন্ন পজিশন করে ফেলছে গ্লোবালি, কত পার্সেন্ট মানুষ, কতটুকু মানুষ না খেয়ে থাকবে, কতগুলি হাঙ্গার হবে। এবং বাংলাদেশেও তার এক ধরনের একটা প্রজেকশন আছে। আমাদের সৌভাগ্য যে আমরা আসলে এবার এই উমফান ডিস্টার্বটা না হলে আমরা মোটামুটি আমাদের যে টার্গেটেড ধান কাটার ব্যাপার ছিল, এই ফসলগুলি মোটামুটি কেটে একটা লেভেল পর্যন্ত আনতে পারছি বিভিন্ন সমন্বয়ের মাধ্যমে, ইয়ার মাধ্যমে। সো কার্বোহাইড্রেট মোটামুটি আমাদের যেটুকু দরকার ছিল কাছাকাছি আমরা নিয়ে নিছি। আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি যে জিনিসগুলি, সেটা হলো যথেষ্ট পরিমাণ সবজি তারা প্রোডাকশন হয়েছে, ওখানেই নষ্ট হয়েছে, আমাদের প্লেট পর্যন্ত আসতে পারেনি। এবং এটা এখানে কিছুটা বাজারে নষ্ট হয়েছে, কিছুটা খেতে নষ্ট হয়েছে, কিছুটা পথে নষ্ট হয়েছে। পরবর্তীতে আমাদের এই জিনিসগুলিতে খেয়াল করতে হবে, কারণ হলো যে আমাদের সুষম পুষ্টির জন্য সবকিছুই দরকার। এবং এখানে পরবর্তী সময় যে স্যার একটা কথা বলছে, নিউ নর্মাল সিচুয়েশনের জন্য হয়তো আমাদের ছাদ বাগানের দিকে আরো বেশি মানে করতে হবে। যদি এরকম সিচুয়েশন হয় যে আমরা আনতে পারছি না অনেক কিছু, তাহলে আনার চেনটা, ফুড সাপ্লাই চেনটা যে কোনো পরিস্থিতিতে যেন ভালোভাবে আমরা এস্টাবলিশড হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা যেটা হলো সেটা হলো যে আমাদের এই সুষম পুষ্টি করার জন্য কতটুকু আসলে আমাদের কি দরকার, এই জায়গাটাতে আমাদের ভালো করে করতে হবে। এই আরেকটা জিনিস হলো সেটা হলো যে আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো যে কোভিড পজিটিভদের এগেইনস্টে বুস্ট আপ করার জন্য, ইমিউনিটি বুস্ট আপ করার জন্য কিছু খাবারের ব্যাপারে পাবলিক ইতিমধ্যেই জেনে গেছে। এই জানাটা আরো মানে ওখানে বলা হয় ভিটামিন সি, ভিটামিন ডি, এই XYZ বলা হয়, বাট এটা সরাসরি কোন কোন খাবারে আছে, কিভাবে পাওয়া যেতে পারে, এটা মাথার মধ্যে প্যাকেজটা ঢুকায় দিতে হবে, যেন সে ওই ডিমটি খায়, মানে ওই মানে ব্রোকলি পাবে না, হয়তো পাবে, অন্য আইটেমগুলি পাবে না, কিন্তু যে আইটেমগুলি পাবে সেই সহজলভ্য এই আইটেমগুলি ব্যাপারে তাকে করতে হবে। আমরা লেবু সারা জীবনই খেয়েছি, কিন্তু এই সময়টাতে দেখা গেল যে লেবু এবং সবজি অথবা সালাদ, প্রথম দিকে সালাদ খাওয়ার ব্যাপারে মানুষের কনফিউশন ছিল যে এর মাধ্যমে হয়তো মানে একটা বিস্তার লাভ করতে পারে। এই জায়গাগুলিতে মোটামুটি আমাদের কিছুটা মানে আস্তে আস্তে জ্ঞানগুলি হয়েছে। এনএনএস থেকে যে জিনিসটা করার মানে প্রক্রিয়ার মধ্যে আছে সেটা হলো মানুষকে পুষ্টির ব্যাপারে আরো বেশি সচেতন করা, অ্যাজ এ হোল ইমিউনিটি বুস্ট আপটা করা, এবং সীমিত সামর্থ্যের মধ্যে, যেটা স্যার বলছে যে হাত পাততে পারে না একটা গ্রুপ আছে, তাদের ওই আমাদের মধ্যে কিছু টাকাও জমানো নাই, তারা হাতও পাততে পারে না, এবং এই গ্রুপটা আসলে আমাদের নাম্বারটা অনেক বড়। এবং 2 মাস বসে খাওয়ার পরে আরেকটা গ্রুপ আছে যারা আসলে বাসা ভাড়া দিতে পারছে না, এই গ্রুপটাও আরো একটা বড়। কাজে এদের জন্য আমাদের একটা প্ল্যান করতে হবে। এই প্ল্যানগুলি খালি মিনিস্ট্রি অফ দ্য হেলথ না, সংশ্লিষ্ট অনেকগুলি মিনিস্ট্রি আছে, কারণ এর সাথে বাজেট, এর সাথে অনেক কিছু আছে। থ্রেট আছে, 30% মানুষের চাকরি হারানোর থ্রেট আছে। আগের মতো সব মানে ঝুলে যায় অল্প পয়সায়, মানে একটা জায়গায় যে মানে গাদাগাদি করে একটা ব্যবসা করার স্কোপ কমে গেছে। এখন এই জায়গাগুলিতে আমাদের সীমিতর মধ্যে আমাদের মানে মোটামুটি স্ট্যান্ডার্ড বেঁচে থাকার মধ্যে একটা অবস্থা, পুষ্টি সমৃদ্ধ যতটুকু আমরা হয়েছি 50 বছরে তা নেমে গেছে এই কোভিডে কিছুটা, আরো যাতে না নামে সেই ব্যাপারে আমাদের আসলে কি করণীয় সেটা নিয়ে আমরা মানে ইতিমধ্যেই অনেক চিন্তা করেছি। আগামী কাল যেহেতু খুলবে, আমরা এই মানে কোভিড কালীন সময়ে অনেকেই মানে ঠিক মতে মানে আমাদের ইনপুটগুলি দিতে পারেনি, তবে আমাদের প্রচুর জুম মিটিং হয়েছে, এবং মিটিং এর যে জিনিসগুলি আমরা মানে চিন্তা করে রাখছি আজকের এই আলোচনায়, সেই জিনিসগুলি স্যার প্রথম দিকেই নিয়ে আসছে, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো টু দা পয়েন্ট আনসার দরকার, এবং আনসারগুলি মিনিস্ট্রি অফ দ্য হেলথ এর মানে নিউট্রিশন সেকশন থেকে যতটুকু দেওয়ার তা পুরোটাই যেন রেডি থাকে, অন্যান্য সংশ্লিষ্ট মিনিস্ট্রির সাথে যেন সমন্বয় থাকে। সমন্বয়ের পরিপ্রেক্ষিতে জন্য আমরা এক পিকোতে কথা বলি। আমি আপাতত থামলাম। ধন্যবাদ। মুস্তাফিজ ভাই, আপনার যে কথা থেকে যে জিনিসটা আসলো, আমি জাস্ট সাপ্লিমেন্টারি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাই। আপনি বললেন যে মানুষকে অ্যাওয়ার করার ইনিশিয়েটিভ আপনি নেবেন এবং এটা দ্রুত করবেন। নেওয়া হয়ে গেছে অলরেডি। যাচ্ছে এখন। এটা কিভাবে যাচ্ছে, এটা কি একটু আমাদের বলবেন?
এটা আপাতত যাচ্ছে বিভিন্ন মিডিয়াতে, এবং এই বিভিন্ন আমাদের কিছু আছে, ডাইরেক্ট গাইডলাইন আছে যেটা পাঠানোর জন্য। আমাদের ডাইরেক্ট রাস্তা আছে যেগুলিতে আমরা প্রত্যেক সিভিল সার্জনকে পাঠাইতে পারি, প্রত্যেক মানে ইউএচএনএফপিও কে পাঠাইতে পারি, ডিভিশনাল ডাইরেক্টরকে পাঠাইতে পারি, হসপিটাল ডিরেক্টরকে পাঠাইতে পারি, হ্যাঁ। এবং আমাদের নিজস্ব একটা আছে, ওই আমরা বলি ভিডিও কনফারেন্স, ওখানে কথাগুলি বলতে পারি। আরেকটা হলো যে আমরা বিটিভিতে প্রত্যেক মানে রোববারে একটা পৌনে একটার সময় এই ডায়েটারি গাইডলাইন ডিউরিং কোভিড, ডায়েটারি গাইডলাইন ডিউরিং রমাদান গেছে কয়েকদিন, এটা যাচ্ছে ওইভাবে। এবং আমাদের বাংলাদেশ বেতারে আমাদের চাঙ্কিনা আছে আরো 17টা মানে রিজিওনাল সাথে বেতারের। এটা মানে সারাদিনে মধ্যে 2 থেকে 2.5 ঘন্টা এই বেতারে এই জিনিসগুলো অবহিতকরণ প্রক্রিয়া চলছে। ঠিক আছে মোসাদ ভাই, ধন্যবাদ। আমরা আপনার কাছে ফিরে আসবো। বান্না ভাই, আপনার কাছে শুনতে চাই যে এই কোভিড উপলক্ষে আপনাদের ফুড মিনিস্ট্রি কি ধরনের স্ট্র্যাটেজি এবং অ্যাক্টিভিটিস আপনারা করছেন, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। ধন্যবাদ শামীম ভাই। আমাদের অ্যাকচুয়ালি খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2016 সাল থেকে খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে আমরা 50 লাখ দুস্থ এবং দরিদ্র পরিবারকে খুব স্বল্প মূল্যে, যে 10 টাকা কেজি দরে প্রতি মাসে 30 কেজি চাল দেওয়া হচ্ছিল 2016 সাল থেকে। এবং এটা ছিল মূলত 5 মাসের জন্য লিন সিজনে, যখন মানে প্রোডাকশন মৌসুম নয় এই ধরনের সময়ে, যেমন মার্চ এপ্রিল এবং সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এই 5 মাসের জন্য দেওয়া হচ্ছিল। বর্তমানে কোভিড-19 পরিস্থিতির কারণে এই বর্তমান এই চাল দেওয়ার যে খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে যে দেওয়া হচ্ছে, সেটি মার্চের পরেও এপ্রিল মে পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এবং আগামী জুন মাসে এটা প্রসেস আছে যে জুন মাসেও এই 50 লাখ পরিবারকে 10 টাকা মূল্যে ফুড গ্রেইন দেওয়া হবে। এটা হচ্ছে যেটা ছিল 2016 সাল থেকে, এটার এক্সটেনশন প্রোগ্রাম। এছাড়া আপনারা জানেন যে ওপেন মার্কেট সেলের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়ে থাকে, যেটা খাদ্য বান্ধব কর্মসূচিতে কিন্তু ইউনিয়ন পর্যায়ে 50 লাখ পরিবারকে দেওয়া হয়। আর এটা হলো ইউনিয়ন পর্যায়ের পরবর্তীতে বা বাকি যে পর্যায়ে থাকে, যে জেলা পর্যায়ে বিভিন্ন সিটি কর্পোরেশন পর্যায়ে এই ওপেন মার্কেট সেল দেওয়া হয়ে থাকে। তো এই কোভিড-19 এর এক উদ্ভূত পরিস্থিতিতে একটা স্পেশাল এই ওপেন মার্কেট সেল বা ওএমএস কার্যক্রম চালু করা হয়েছে, যেটা প্রতি মাসে এবং যারা দুস্থ পরিবারদের কাছে তাদের কার্ড নিয়ে তারা প্রতি মাসে তারা 20 কেজি চাল 10 টাকা দরে কিনতে পারবেন, এটা কার্ডের মাধ্যমে। এবং যে সকল কার্ডধারী যারা খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় থাকবে তারা এই কার্ডের অন্তর্ভুক্ত হবেন না। এবং 15 দিন জন্য তারা 10 কেজি চাল তারা উত্তোলন করতে পারবে। এটা হলো এই ধরনের ফুড গ্রেইন পরিস্থিতি। এছাড়া আপনারা জানেন যে ফুড সেফটি অথরিটির মাধ্যমে কোভিড পরিস্থিতি এবং এর আগের সময়ও বর্তমানে নিরাপদ খাদ্য ব্যবস্থা ঠিক রাখার জন্য অন্যান্য মন্ত্রণালয় এবং ডিপার্টমেন্টের সাথে সহযোগিতা মানে মিল রেখে ফুড সেফটি অথরিটি নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন রুলস রেগুলেশন তারা প্রণয়ন করেছে। এছাড়া মানে খাদ্য মন্ত্রণালয় ছাড়া অন্যান্য যে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়, তারা যে ফুড বেস সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেই সব খাদ্য মূলত খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য গুদাম থেকে সরবরাহ করা হয়ে থাকে। এটা আমাদের বর্তমানে কোভিড-19 পরিস্থিতিতে আমাদের পরিবর্তিত এবং বর্তমানে যে চলমান কার্যক্রম রয়েছে তার বর্ণনা দিলাম। আপাতত এটাই আমার বক্তব্য। ধন্যবাদ।
আসিফ ভাই, আপনার কাছে একটু আসতে চাই। আপনি শুনলেন যে সরকারের খাদ্য মন্ত্রণালয় এবং এনএনএস যে কাজগুলো করছে, এক্সটেন্সিভ ওয়ার্ক, এবং প্রায় 50 লক্ষ মানুষের খাদ্য পৌঁছে দেওয়া, তাদেরকে সেফটি নেটের আন্ডারে নিয়ে আসা, কম দামে চালের ব্যবস্থা করা, এই জিনিসগুলো আছে। কিন্তু মোস্তাফিজ ভাই যে কথাটি বললো যে মানুষকে অ্যাওয়ার করা একটা বড় কাজ, কারণ এই সময়ে আপনার সোশ্যাল ডিস্টিংশন, আপনার লকডাউন এবং খাদ্য নিউট্রিশন কি হওয়া উচিত, মায়ের বুকের দুধ খাওয়ানো, এইসব অ্যাওয়ারনেসটা একটা বড় কাজ। আপনার কাছে মনে হয় যে এই কাজগুলো যে চলছে, তখন আমি এই কমিউনিকেশনের কাজগুলো, সেটি যথেষ্ট কিনা, বা আপনি কতটুকু জানেন যে কিভাবে কাজগুলো চলছে? ধন্যবাদ স্বামী ভাই এই ইস্যুটা নিয়ে আলোচনা করার জন্য। কারণ হচ্ছে আসলে পুষ্টি যেমন একটা গুরুত্বপূর্ণ ইস্যু, ঠিক তেমনি আবার বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা খুব নেগলেক্টেড ইস্যু। আমাদের ব্যক্তির জীবন থেকে শুরু করে আপনাদের রাষ্ট্রীয় পলিসি সব জায়গায় পুষ্টি একটু নেগলেক্ট থাকে। আমাদের এখানে আজকে আছেন আমাদের শিক্ষক শামুনি স্যার, প্রাক্তন মহাপরিচালক, এবং মোস্তাফিজ ভাই, আমার বড় ভাই বান্না ভাই, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো এবং এভিডেন্সকে ধন্যবাদ যে ইস্যুটাকে পিক করার জন্য। তো এখানে যেটা, যেমন স্যার যখন শামুনি স্যার যে প্রথম থেকে যে জিনিসগুলো এক্সপ্লেন করছিলেন যে সুন্দর করে, আপনি দেখবেন তার একটা কথা বলছিল যে বেশি পানি খাওয়া যাবে না কোভিড রোগীর ক্ষেত্রে, তাই না? এবং তা কিন্তু কি কারণ সুন্দরভাবে এক্সপ্লেন করে বলেছে। ওয়ারেজ আপনি দেখবেন প্রতিদিন আমাদের ওই দুপুর বেলাতে একটা মানে এক ধরনের, আমি বলি একটা রেকর্ড বাজে আর কি, আমাদের ব্রিফিং এর নামে আর কি। তো এই রেকর্ডে কিন্তু বলে বেশি করে পানি খাবেন, বেশি করে এই করবেন। তার মানে হচ্ছে যে আপনার এই যে ডিজি হেলথের ভেতরের লোকজনই আপনার এটা আসলে ঠিক মতো জিনিসটা জানে না। কিভাবে মানে কোন জিনিসটা করতে হবে, কি করতে হবে। আর এখন যদি আপনি বলেন যে আমাদের ক্ষেত্রে, আমি অ্যাজ এ রিপোর্টার হিসেবে, কারণ হচ্ছে এই প্যান্ডেমিকের আপনি দেখবেন বিভিন্ন ধরনের ডিরেকশন আছে। একটা এখানে জীবন জীবিকা সবকিছু যেহেতু ইনভলভ হয়ে গেছে, এখানে অনেক ধরনের অ্যাসপেক্ট আছে। কিন্তু নিউট্রিশন অ্যাসপেক্টটা আসলে যদি অনেস্টলি মানে আমি বলি যে আমি জাস্ট এ মাসে, আমি নিজেও তো ভুলে গেছিলাম আসলে নিউট্রিশন অ্যাসপেক্টে। এ মাসের শুরুর দিকে আপনার ইউনিসেফ একটা স্টেটমেন্ট দিয়েছিল, যেখানে বলেছিল যে আপনার এই যে লকডাউন হচ্ছে বা এই সামগ্রিক প্রেক্ষাপটে, যে 28,000-এর বেশি শিশু মারা যেতে পারে আগামী 6 মান্থসে আপনার ইনডিরেক্ট রেজাল্ট অফ প্যান্ডেমিক। মানে সেটা ডিরেক্ট কোভিডে না, সেই ইনডিরেক্ট রেজাল্টে সেটা যদি আপনার কোনো এডিশনাল স্টেপ যদি না নেওয়া হয়। এবং সেটা হচ্ছে সেক্ষেত্রে তারা যেটা বলছে ওয়েস্টিং, আপনি জানেন ওয়েস্টিং মানে হচ্ছে একদম সিভিয়ার ফর্ম অফ ম্যালনিউট্রিশন। হ্যাঁ, তো এখন তার মানে হচ্ছে এখানে দুইটা অ্যাসপেক্ট। একটা হচ্ছে স্যার যেটা প্রথমে বলেন, তার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে একটা হচ্ছে পেশেন্ট সেন্ট্রিক আর একটা হচ্ছে জেনারেল পিপল সেন্ট্রিক। আমার দুইটা ভাগে ভাগ করতে হবে। এখন পেশেন্টের মধ্যে আমি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা আমি বিভিন্ন সময় এই বিষয়টা রেজ করার চেষ্টাও করেছি লেখার মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের এখানে প্রায় 80% পেশেন্ট বাসায় আছে। তো এদেরকে, এটা আমি বলি হচ্ছে এই মানুষগুলা আমাদের সবাইকে সাহায্য করছে বাসায় থেকে। কারণ আপনি জানেন আইসোলেশনে থাকা মানে ডিজিজ কিওর না, আইসোলেশন থাকা হচ্ছে ডিজিজটা যাতে স্প্রেড না হয়। তার মানে হচ্ছে তারা দেশকে হেল্প করছে, আমাদের হেল্প করছে, কিন্তু আমরা তাদের কি করছি? এখন আমাদের যদি আপনি অ্যাপ্রোচটা দেখেন, যে হেলথ মিনিস্ট্রি অ্যাপ্রোচটা হচ্ছে কেউ কোভিড পজিটিভ হলে পুলিশ পাঠিয়ে আপনার বাড়ি লকডাউন করে দেন, এলাকাটা লকডাউন করে দেন। এখন সেটা হয়তো আপনার জানুয়ারি মাসে দরকার ছিল, যখন আমার বিদেশ থেকে একটা কেস আসবে সেটার জন্য আমি বসেছিলাম, এবং ওই কেসটা আমি ধরে আটকায় ফেলবো আর কোথাও না ছড়াতে পারি। মে মাসে এসে যখন আপনার কমিউনিটি ট্রান্সমিশন, যখন হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে, তখন আপনি সেম কাজটা করছেন, আপনি নোটিশ ঝুলিয়ে দিচ্ছেন। এখন প্রবলেম হচ্ছে তাতে অসুবিধা কি হচ্ছে? অসুবিধা যেটা হচ্ছে, যখনই এটা করছেন আপনার সমস্ত নেইবার, সমস্ত পরিবার, আশপাশের যারা বিল্ডিং এর সবাই কিন্তু তার দিকে অন্যদিকে তাকাচ্ছে, তাকে কোনোভাবে হেল্প করছে না। এখন আপনি ওদিকে প্রতিদিন দুপুরে ব্রিফিং এ বলছেন যে এই খাও ওই খাও, এই পেশেন্টটা কোথেকে খাবার পাবে? আপনি কি কোনোদিন একটা ফোন করেছেন? আমি যদি রিপোর্টার হিসেবে বলি যে আমরা তো গ্রাউন্ডে কাজ করি, আমি তো পলিসির মতো এত ডায়লগ দিয়ে দিই না, আমরা গ্রাউন্ডে কাজ করি, আমার তো অনেক এভিডেন্স আছে। আমার এমন কেস স্টাডি আছে, এক ফ্যামিলিতে বাবা মা ভাই বোন আক্রান্ত, এই মেয়ে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা, মা ছিল সরকারি চাকরি রিটায়ার্ড, বাবা ব্যবসা করে, ছেলে পড়াশোনা করে, সেই ফ্যামিলি যে সংকটে পড়েছে। তার মানে আমি এই ব্যাকগ্রাউন্ডগুলোর মধ্যে দে আর ভেরি ওয়েল কানেক্টেড।
এবং তাকে পরবর্তীতে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিপার্টমেন্টের চেয়ারম্যান হচ্ছে তার বাসায় খাবার পাচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে সে ওয়েল কানেক্টেড, তার একটা এক্সাম্পল। তো আপনি তাকে কি নিউট্রিশনের কথা বলবেন, তাই না? তারপর হচ্ছে জেনারেল যে বিষয়টা, জেনারেল পাবলিক আমাদের ফুড মিনিস্ট্রির যে রিলিফের কথা হলো, হুইচ ইজ ফাইন। কারণ হচ্ছে আমাদের রিলিফের যে বিষয়টা হচ্ছে আমরা ট্রেডিশনালি বন্যার সময় রিলিফ দিয়ে অভ্যস্ত, কিন্তু কোভিড এর ক্ষেত্রটা কিন্তু ভিন্ন। এটা কিন্তু দীর্ঘ সময়ের একটা প্রক্রিয়া, এবং যে কারণে এখনো দেখবেন আমাদের রিলিফে এই চাল টাল এইসব বিষয়গুলি প্রাধান্য পায়। কিন্তু আপনি দেখবেন ভেরি ইন্টারেস্টিং, আমাদের প্রাইম মিনিস্টার নিজে একদিন তার মিটিং এ বলেছেন, এতে কিন্তু অন্য কোনো জায়গা থেকে কোনো টেকনিক্যাল ইনপুট হয় না। প্রাইম মিনিস্টার নিজে বলেছেন যখন সিরাজগঞ্জ নর্থ বেঙ্গলের সাথে ভিডিও কনফারেন্স হচ্ছিল, তিনি বলছেন যে ওইখান থেকে কথা আসছিল যে কৃষকরা আপনার দুধ হচ্ছে তারা বেচতে পারতেছে না, তখন প্রধানমন্ত্রী বলে তোমরা দুধ রিলিফে দিয়ে দাও। এবং আমার কাছে মনে হয় এটা নিউট্রিশনাল সেন্স থেকে দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল যে আপনি কিভাবে আপনি রিলিফের মধ্যে আপনি দুধকে ঢুকিয়ে দিলেন। আপনি দেখেন রিলিফের দুধ তখন খুবই সস্তা, রিলিফের টাকার মধ্যে হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে তার একটা নিউট্রিশনাল ফুডও যাচ্ছে। তো এরকম ভাবে আমাদের মনে হয় ধরে ধরে কেস বাই কেস বিষয়গুলি ওইভাবে ভাবা হয় না। এটার আরেকটা কারণ হচ্ছে যে যেটা প্রথমে আমি বলছি যে আমাদের ওভারঅল নিউট্রিশন হচ্ছে নেগলেক্টেড, সেটা সরকারি ডেটাতেও পাওয়া যায়। আপনি দেখবেন আমরা যখন এই নিউট্রিশনের ডেটাগুলো দেখি, দেখা যায় হচ্ছে রিচ রিচ কুইন্টালে মানে রিচ ফ্যামিলিতেও আমরা অনেক ম্যালনারিশড বাচ্চা পাই। তার মানে হচ্ছে এটা নট নেসেসারি এখানে টাকা সবসময় ম্যাটার করে, এখানে নলেজ একটা বড় বিষয়। এখন নলেজটা আমরা পৌঁছাতে পারছি কিনা, আপনি যে প্রশ্ন করছেন, মোস্তাফিজ ভাই বলছেন যে তারা বিভিন্ন কিছু করছে, তো আমি মোস্তাফিজ ভাইয়ের একটা রিকোয়েস্ট করবো, কারণ আমরাও বলি যে পাচ্ছেন। হ্যাঁ, কিন্তু এখন মোস্তাফিজ ভাইটা যাতে এটা বুঝতে পারে, কারণ আমরা সাংবাদিকরা একরকম বলি, সরকার আর একরকম বলে। তাকে বলবো আপনার টেলিফোনে একটা সার্ভে করেন, আপনি র্যান্ডমলি কিছু স্যাম্পল কালেক্ট করেন, আপনি 500 জনকে ফোন করেন যে আপনারা যে মেসেজগুলো দিচ্ছেন এটা কি সে পাচ্ছে, সে কি বুঝছে যে এই পুষ্টি এখন কোভিডে কি হবে। এটা আমি মনে করি সরকার থেকেই একটা স্যাম্পল করা উচিত। কারণ সরকারের সবসময় কি হয়, কমিউনিকেশনটা পাবলিকের সাথে একটা এরকমই হয়, সরকার সবসময় মনে করে যে আমি এই করছি, মানে সরকারি সংস্থা মনে করে আমি তো এই করছি, আমি এই করছি, কিন্তু সেটা কি মানুষ গ্রহণ করছে কিনা বা মানুষের কাছে যাচ্ছে কিনা ওই ফিডব্যাকটা তারা নেন। এটা ট্রেডিশনালি, এটা শুধু এই নিউট্রিশনের ক্ষেত্রে তা না, আমাদের ট্রেডিশনাল মেকানিজমটাই তাই, যে আমি অফিসে কিন্তু একটা বক্স ফেলে রাখি না যে আপনি যে অফিসে সার্ভিস নিলেন সেখানে আপনি আসলে কি পেলেন, তাই না, যে আপনার কোনো ফিডব্যাক আছে কিনা। তো আমি মোস্তাফিজ ভাইকে বলবো যে সেক্ষেত্রে তারা এটা একটা টেলিফোনে, সেটা আপনারা এমিনেন্সকে ইউজ করতে পারে, যে কাউকে ইউজ করে তারা একটা সার্ভে করুক যে তারা যে ক্যাম্পেইনটা করছে, তারা যে কাজটা করছে, এটা আসলে মানুষ কতটা জানছে বা কতটা গ্রহণ করছে। এবং ওই যে ফুড মিনিস্ট্রি, যেটা ফুড মিনিস্ট্রি সে তার কাজ করছে, হুইচ ইজ ফাইন। কিন্তু আমি যেটা বললাম, যেহেতু আমরা ট্রেডিশনালি রিলিফ, বন্যা দুর্গত রিলিফ দিয়ে অভ্যস্ত, যেটা হয়তো আপনি 7 দিনের রিলিফ দিনের ভালো হলো, কিন্তু এখানে হচ্ছে লম্বা সময়, আপনি 2 মাসের ইস্যু। তো আপনি এখানে আপনি অন্য ব্যবস্থা করেন, আপনি ওএমএস এ আপনি এই যে আপনার ওপেন মার্কেটে আপনি ডিম বিক্রি করেন, দরকার হলে আপনি সেখানে দুধ বিক্রি করেন, আপনি অনেক কিছু, মানে বলে এটা হচ্ছে সরকারের এটা এক্সপার্টদের কাছ থেকে ইনপুট নিবে। এবং আপনার আরেকটা কথা আসছিল যে এই যে মোস্তাফিজ যেটা বলছিলেন যে কোন একটা কোম্পানি আপনার কোন দুধ খাইয়ে দিয়েছে, এটা কিন্তু বাংলাদেশের নট নিউ, ভেরি ইন্টারেস্টিং। এটা আমরা আগে বন্যা দুর্গত যখন বন্যা হয় তখনও দেখেছি যে হেলথ মিনিস্ট্রি কোনো যদি আপনার কোনো খাবারে যদি না করে দিয়েছে, হেলথ মিনিস্ট্রি পারমিশন দেয়নি, দুর্যোগের সময় তারা দুর্যোগ মন্ত্রণালয় হয়ে খাবারটা আপনার ঠিকই কমিউনিটি রিলিজ করেছে। তো এখানে একটা সমন্বয়ের একটা ব্যাপার আছে। এখন দুর্যোগ মন্ত্রণালয় হয়তো চিন্তা করছে যে আমার তো এই মুহূর্তে খাবারটা পৌঁছাতে হবে মানুষের কাছে। হ্যাঁ, তো এটা এই বিষয়টা আমার মনে হয় এক্ষেত্রে হয়তো এনএনএস এর বা সরকারের হেলথ মিনিস্ট্রি একটু উদ্যোগী হয়েছে, ভাই তোমরা যেটা করছো আমাদেরকে একটু কোঅর্ডিনেশন রেখে করো। এটাই আপাতত, এটাই। ধন্যবাদ হাসিফ ভাই। খুবই বলবো যে একেবারে গ্রাউন্ড লেভেলে নিড বেসড আপনার অবজারভেশন এবং সাজেশন গুলো। আমি এই জায়গায় স্যার শামুল হোসেন স্যারের কাছে আসবো যে স্যার, হাসিফ ভাই যে কথাটি বললো যে এই 80% মানুষ তো ঘরে আছে অসুস্থ হওয়ার পরে, কোভিড আক্রান্ত হওয়ার পরে, এই মানুষগুলোকে আমরা খাবার আসলে, এবং সোশ্যাল স্টিগমার যে অবস্থাটা, মানুষ কোভিডে ভয় পেয়ে যাচ্ছে, কেউ তাদের সাথে যোগাযোগ রাখছে না, সেই মানুষগুলোকে আসলে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থাটা কি হতে পারে। সেই সাথে সাথে হাসিফ ভাই যে এটা বললো যে এই যে ইনোভেটিভ একটু আইডিয়া, যে আমি ডিম যেটা আছে সেটা নিয়ে এখন বিক্রি করা, কারণ ট্রেডিশনাল ওয়েতে শুধুমাত্র চাল ডাল তেল রিলিফে বিক্রি করার না থেকেও আমরা কৃষকের কথাটা মনে রেখে যে সমস্ত দুধ বা ডিম এইগুলো রিলিফের অংশ হিসাবে করা যায় কিনা, এইটার ব্যবস্থাপনাটা কেমন হতে পারে বলে স্যার আপনি মনে করেন?
স্যার আমি আমার বাসায় কারেন্ট চলে গেছে, আমি স্যারকে দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা স্যার। স্যারের বাসায় ইলেকট্রিসিটি চলে গেছে, স্যার আবার ফোনে কানেক্ট হচ্ছে। তো আমরা এই সময়ে যদি একটু মোস্তাফিজ ভাইয়ের কাছে একটু আসতে চাই যে মোস্তাফিজ ভাই, আপনি জানেন যে বিএনএনসি একটা রিসেন্টলি প্রজেকশন করেছে যে তাদের নিউট্রিশনের কি হতে পারে কোভিড এর জন্য। আপনি হয়তো এটা ইনফর্ম যে তারা ধারণা করছে যে এটার জন্য যদি আমরা ঠিক মতন ইনিশিয়েটিভ না নিই তাহলে হয়তো এটা আমাদের 2014-তে বা 2011-তে আমরা পিছিয়ে যেতে পারি। তখন যে অবস্থা ছিল সে অবস্থাটা হয়তো আবার আসতে পারে। এই জায়গাটায় মাথায় রেখে আপনি আপনার প্রোগ্রামে, কারণ আমি যতটুকু জানি যে আপনার প্রোগ্রামটা এই জুন মাসে আবার নতুন করে আসছে, আপনি কি এই প্রজেকশনকে মাথায় রেখে আপনার প্রোগ্রামে এটাকে অ্যাকোমোডেট করা এবং আপনার প্রোগ্রামটা কিভাবে সাজানো হবে সেরকম কিছু নতুন ভাবে ইনিশিয়েটিভ নিচ্ছেন কিনা? না, ধন্যবাদ। আসলে মানে আমি এটা বিশ্বাস করি যে আমার কোভিড একবারে যাবে না। আমি এটা বিশ্বাস করি আরো 2-4 বছর আমার এর সাথে বসবাস করতে হবে। একটা ভ্যাকসিন স্মার্টলি ইউজ হওয়ার মাধ্যমে এটা থেকে মুক্তি পাইতে আরো মানে 4 থেকে 5 বছর সময় লাগবে। এবং আমি এই সময়টাতে আসলে এই কোভিড পিরিয়ডে আমি আসলে ওপি রিভিশনের মধ্যেই ছিলাম এবং এটা গত 1 সপ্তাহ আগে আমি সাথে পাঠিয়ে দিয়েছি। এই সময়টাতে আসলে আমি এটা বিশ্বাস করি, কারণ হলো যে আমি যখন এই ডিজাস্টার মিনিস্ট্রির জন্য করতেছিলাম, গাইডলাইন রেডি করতেছিলাম, আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আমাদের সম্মানিত অনেক ব্যক্তিবর্গ দীর্ঘদিন নিউট্রিশনে পড়ায়, নিউট্রিশনে কাজ করে, নিউট্রিশন করে, ওনারা কিন্তু প্যাকেজটা করতে যে ওই বন্যা, ওই মানে ঘূর্ণিঝড়, ওই মানে মনে হচ্ছে যে গ্রামের কোনো একটা মানে সড়কের উপরে মানুষ এসে উঠছে, ওখানে কি অবস্থায় আগে যে প্যাকেজ করছে ওর বাইরে যেতে পারছিল না। নুরুল ইসলাম হাসিব যে কথাটা বলছে যে ওই যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে দুধ দেওয়ার কথা, একটা জিনিস মিস করে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী পরবর্তী সময় দেখা গেলে বিভিন্ন জায়গায় সবজিও দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো হলো যে আমার লম্বা সময়ের জন্য সিজনাল কোনো ব্যাপার না, লম্বা সময়ের জন্য বিভিন্ন সিজনে যখন যেটা অ্যাভেলেবল কমিউনিটিতে থাকবে ওটাই ওখানে যোগ করতে হবে। ওই খালি চাল, ডাল, চিরাগুড়, লবণ, তেল, ওটা হতে পারে একটা আপদকালীন সময়ের জন্য, একটা কোথাও রান্না করতে পারছে না ওরকম একটা পরিবেশের জন্য ওটা হয়তো ঠিক আছে। কিন্তু আমার এখানে মানে অনেক সময় নিড বেস শুনতে হবে যে আপনি কি আছে কি নেই, কোনটা আছে কোনটা নাই, কোনটা ম্যানেজ করতে পারছেন কোনটা ম্যানেজ করতে, এরকমও শুনতে হতে পারে। কারণ এই প্যাকেজটা আলাদা, অনেকেরই অনেক কিছু খেয়াল করতে হবে যে আমার লাক্সারি প্রযুক্তি যেটা বলে আমাকে প্ল্যানটা ওইভাবেই করতে হবে। তো আমি মানে মোটামুটি ধরে নিছি যে গতানুগতিক প্রোগ্রাম দিয়ে এই কোভিড কালীন সময়ে এবং মানে এটা আমি মানে সামনে বলছি, সামনে কিন্তু আমাদের একটা সার্টেন পার্সেন্টেজ কিন্তু আনএমপ্লয়েড হবে অথবা আন্ডার এমপ্লয়েড হবে। আনএমপ্লয়েড এবং আন্ডার এমপ্লয়েড হইলে এই মানুষগুলির কেনার অ্যাফোর্ডেবিলিটি কতটুকু থাকবে, এই মানুষগুলি তাহলে কত পার্সেন্ট কম্প্রোমাইজ করবে। আমি খুব খুশি যে কোভিড একটা জিনিস করছে, এই মহা দাওয়াত দিয়ে অনেকগুলি মানুষের নিয়ে এসে অর্ধেক খাওয়া নষ্ট করার এই জায়গাটা থেকে একটু বন্ধ হয়েছে। এই জায়গাগুলিতে আমাদের যে জিনিসগুলি ছিল এই জায়গাটা তো নষ্ট হয়েছে, এইগুলিতেও একটু ব্যবহার করতে হবে। এবং আমি বলবো যে এনএনএস এই টোটাল কোভিড কালীন সময় এক ধরনের লার্নিং নিছে যে আসলে আমাদের যে সো কল্ড যে এবার কি বাংলাদেশের মানুষ ইফতার করে নাই, এবার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ইফতার করছে এবং শান্তি নিয়ে ইফতার করছে, কিন্তু ইফতার পার্টি কিন্তু একটা হয়নি, ইফতার করছে কিন্তু। হ্যাঁ, আমাদের ওইভাবেই চলতে হবে এখন সামনে, যে আমাদের কোন গ্রুপের জন্য, যেমন আন্ডার 2 6 মাসে মায়ের দুধ খাবে। এখন মায়ের দুধ খাওয়া কোভিডে যে জিনিসগুলি মাঝখানে প্রথম দিকে দ্বিধাদ্বন্দ্ব ছিল, এই দ্বিধাদ্বন্দ্ব কেটে উঠছে। আমাদের এখন আত্মবিশ্বাসের সাথে বলা যায় যে মা খেতে পারবে। ও মার অ্যান্টিনেটাল চেক আপের জন্য যাওয়ার সময় কিভাবে যাবে, কি করবে না করবে, এখন তো সামনে যেটা দেখতে পাচ্ছি এটাই বাস্তবে হওয়া উচিত ছিল। কোভিড এবং নন কোভিড হাসপাতাল একটাই 2 ভাগে ভাগ হয়ে যাবে, একটা মানে গ্রিন জোন থাকবে, একটা ইয়েলো জোন থাকবে, একটা ইয়া জোন থাকবে, ওভাবেই কাজগুলি করবে। এবং যে একটা চাপ থাকতো, অধিক চাপ হাসপাতালের চাপটা আস্তে আস্তে কমে যাবে, কিছু আসলে ওভার টেলিফোনে কাভার করতে হবে।
আর পুষ্টির ব্যাপারটা আমার যেটা করতে হবে, এটাও বাজার করার জায়গাতে আমাদের মনে হয় যে একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সারাদিনে কোন সময় কে যাবে না যাবে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে। কারণ হলো যে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, মাস্ক আমাদের যেটা পরা হয়ে গেছে এটা সারা যাবে না, এটা থাকবে, এবং হাত ধোয়ার ব্যাপারটাও থাকবে। এবং জুম মিটিংটা আসলে প্রথম দিকে আমার কাছে খুব ভেজাল মনে হচ্ছিল, যে এখন মনে হচ্ছে যে এটা অনেকগুলি মানে গ্যাদারিং থেকে বাঁচানোর জন্য খুব দরকার। আমি যদি পুষ্টির জায়গায় আসি তাহলে আমি মনে করি যে পরিবর্তিত অবস্থা বা নিউ নর্মাল লাইফে আমার ফুড সেফটি থেকে শুরু করে ফুড সিকিউরিটি, ফুড রিকোয়ারমেন্টস, নিউট্রিশন, মানে আমার রিকোয়ারমেন্টস, এই সব কিছু মিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়দের সাথে। এবং আমি মনে করি হাসিব একটা সুন্দর কথা বলছে যে আসলে একটা টেলিফোনিক সার্ভে আসলেও কার কোনটা কি দরকার, আমার এই এন্ডে যে ইউজার এন্ডে আসলে কার ডিমান্ডটা কি না কি, এই জায়গাটাতে আসলেই আমাদের এক ধরনের নেগলিজেন্সি আছে। 5 বছর পরে 3 বছর পরে একটা সার্ভে করে, ওই সার্ভে করে যতটুকু আসে ওটা নিয়ে আমরা বাস্তবতার কাছে থেকে স্মেল নেওয়ার চেষ্টা করি, স্মেলটা আসলে পাই না আমরা। তা আমি ওইটা চেষ্টা করবো যে এই জিনিসটা দ্রুততম সময়ের মধ্যে এটা করার, এবং করলে আমি হয়তো এটার অবকাঠামোটা কিভাবে করবো এবং স্টাডি সাইটটা কি করবো না করবো, হয়তো হাসিবের সাথে কথাও বলবো, কথা বলে আমরা একটা মানে প্ল্যানের দিকে যাবো, খুব কাছাকাছি সময়ে যাব। এটা একটা জিনিস। আর একটা জিনিস হলো যে আমাদের যে ওপি অনুযায়ী যে কাজগুলো, সেটা হলো এক্সক্লুসিভ বেস্ট ফিডিং, কমপ্লিমেন্টারি ফিডিং যেগুলো আছে, এই জিনিসগুলি নিয়ে কাজ করা, এবং ইয়াং অ্যাডোলেসেন্সের জন্য, তারপরে অ্যাডাল্টের জন্য, তারপরে এল্ডারলি পিপলের জন্য আমরা যে কাজগুলি করি। এখন কোভিড পজিটিভের জন্য, কোভিড নেগেটিভের জন্য প্রত্যেকটা এজ ভিত্তিক, বয়স ভিত্তিক এবং প্রেগনেন্ট ল্যাকটেটিং এর জন্য যেভাবে আছে, এই জিনিসটি নিউ নর্মাল পজিশনে অ্যাডজাস্ট করার চেষ্টা করবো। ধন্যবাদ। ধন্যবাদ মুস্তাফিজ ভাই। আমি আপনি যখনই হাসিব ভাই বললো যে এরকম একটা রিসার্চ করা উচিত যে কমিউনিকেশনটা আসলে কত দূর পৌঁছাচ্ছে বা আমাদের নিডটা কি আছে, মানুষ কিভাবে কোপ করতেছে, তো এই জায়গাটায় আমি একটু বান্না ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে বান্না ভাই, আপনি তো রিসার্চের অ্যাসোসিয়েট ডিরেক্টর, আপনারা ফুড মিনিস্ট্রি থেকে এই কোভিড উপলক্ষে কি ধরনের রিসার্চ এর মধ্যে করেছেন, বা আপনাদের কোনো প্ল্যান আছে কিনা যে কোভিড কে সামনে রেখে কি কি গবেষণা আপনারা করতে চান? আচ্ছা, এই মুহূর্তে আমাদের খাদ্য মন্ত্রণালয় থেকে জাস্ট কোভিড রিলেটেড এই মুহূর্তে রিসার্চ হয়নি। তো আমরা যে কান্ট্রি ইনভেস্টমেন্ট প্ল্যান এবং আমাদের ফুড পলিসি মনিটরিং রিপোর্ট বের করে থাকি প্রতি বছর। আমরা 2012 সন থেকে আমরা আমাদের 2020 সনের যে এই মনিটরিং রিপোর্ট, অ্যানুয়াল মনিটরিং রিপোর্টে আমরা এই কোভিড-19 এর যে ইম্প্যাক্ট আসতে পারে ফুড এবং নিউট্রিশন সিকিউরিটির উপরে, এবং এই ইম্প্যাক্টের কারণে এটাকে দূর করার জন্য আমাদের কি ধরনের এবং নিউট্রিশন রিলেটেড কি ধরনের ইন্টারভেনশন নেওয়া লাগতে পারে, এই ধরনের রিকমেন্ডেশন আমাদের এই মনিটরিং রিপোর্টে আমরা দিয়েছি। এটা আমরা দ্রুতই আমরা ফাইনাল করতে পারবো। এবং আমাদের ভবিষ্যতে আমাদের বর্তমানে খাদ্য মন্ত্রণালয় এবং এফএও সহযোগিতা বিভিন্ন গবেষণা হচ্ছে, যদিও গবেষণা এটা গত বছর ঠিক হয়েছিল, যার ফলে ওখানে কোভিড-19 এর বিষয়টা আসেনি, কিন্তু ফুড এবং নিউট্রিশন সিকিউরিটি বিষয়ে এই গবেষণাগুলো হচ্ছে। আমরা আমার মনে হয় আমাদের ভবিষ্যতে যে গবেষণাগুলি হবে সেই গবেষণাগুলি আমরা কোভিড-19 এর ইম্প্যাক্ট নিয়ে এবং এর কিভাবে আমরা কোভিড-19 যদি দীর্ঘ মেয়াদী করে তাহলে এটাকে দূর করার জন্য আমাদের সরকারি পর্যায়ে বা বেসরকারি পর্যায়ে বিভিন্ন পর্যায়ে আমরা সম্মিলিত চেষ্টা আমাদের কিভাবে আমরা উত্তরণ করতে পারি, সেই বিষয়ে আমি মনে করি আমাদের আগামী গবেষণায় আমাদের বিষয়বস্তু অবশ্যই থাকবে। ধন্যবাদ। আমি আবার আপনাকে একটু আসতে চাই স্যার, আপনার কাছে আমাদের যে প্রশ্নটা ছিল স্যার, যে আমাদের তো বেশিরভাগ রোগী স্যার থাকছে হলো বাসায়, তাহলে স্যার এই বাসায় রোগীগুলোকে আমরা কিভাবে খাদ্য পৌঁছে দিতে পারি, এবং সেই সাথে সাথে যে এখন যে কোভিড আসার জন্য আমাদের নিউট্রিশনটাকে এনএনএস কে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, এনএনএস যে কাজগুলো করছে পৌঁছে দেওয়ার জন্য আপনার কি সাজেশন স্যার? ধন্যবাদ। তোমার দুটো প্রশ্ন, একটা প্রশ্ন ভেরি মাচ রিলেটেড টু দি হেলথ মিনিস্ট্রি এবং আমাদের বক্তব্য, আরেকটা প্রথম প্রশ্নটা তোমার খুব বেশি রকম মাল্টি সেক্টরাল এফোর্ট দরকার, দুটাতেই মাল্টি সেক্টরাল এফোর্ট দরকার।
সেক্টরের এফোর্টটা খুব বেশি দরকার এই জন্য যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা খাবার পৌঁছে দিতে পারবো না। খাবার পৌঁছে দেওয়ার জন্য আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট কে কাজ করতে হবে, তার সাথে সাথে খাদ্য মন্ত্রণালয়কে খুব অনেকগুলি পদক্ষেপ নিতে হবে। এটা কোনো নিঃসন্দেহে যে আমাদের কাছে অনেক রিপোর্ট আছে যে যারা খাদ্য পাচ্ছে না বাসায়, তাদের সবাই কোভিড পেশেন্ট, তাদেরকে খাদ্য পৌঁছে দেওয়া, এবং তারা একদম বেগিং গ্রুপ না, তারা একটা মিডল ক্লাস গ্রুপ, কিন্তু খাদ্যের অভাব হচ্ছে। আমার মনে হয় যে আমাদের প্রতিটি মহল্লাতে, প্রতিটি শহর ভিত্তিক যে সমস্ত যে ওয়ার্ডে অবশ্যই একটি গ্রুপ ভলেন্টিয়ার্স গ্রুপ তৈরি করা উচিত, যারা এই সমস্ত কোভিড পেশেন্ট যে সমস্ত বাসায় আছে তাদের খোঁজ খবর নিয়ে জানতে হবে যাতে কি খাদ্য প্রয়োজন আছে, সেই অনুযায়ী খাদ্যের সাপ্লাইয়ের বন্দোবস্ত করতে হবে। সেইখানে তারা খাদ্য মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে, এবং আমাদের অনেক এনজিও কাজ করছে, প্রাইভেট সেক্টরে কাজ করছে, তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে খাবার পৌঁছে দেওয়ার জন্য আমাদের একটা কমিউনিটি সাপোর্ট গ্রুপ তৈরি হওয়া উচিত শহর ভিত্তিক প্রতিটি ওয়ার্ডে, যেখানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের লোকজন, সিভিল সোসাইটিস, আদার্স, ইভেন কি আমি খুব ইম্পর্টেন্টলি বলবো যে আমাদের যে লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, অর্থাৎ সিটি কর্পোরেশনের যারা আছেন বা মিউনিসিপ্যালিটি যারা আছেন, কাউন্সিলর এন্ড আদার্স, তাদেরকে ইনভলভ করে ইমিডিয়েটলি এটা যদি করা যায়। কারণ আমি কিন্তু একটি বড় অ্যাপ্রিহেন্ড করছি, আমরা সামনের দিকে কিন্তু এই যে 80% কোভিড পেশেন্ট যারা হসপিটালে যাবে না, তার সংখ্যা অনেক 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 বেশি হয়ে যাবে। এই অনেক বেশি সংখ্যাকে উত্তরণের জন্য আমার কমিউনিটি পার্টিসিপেশনটা খুব দৃঢ়ভাবে প্রয়োজন হবে সামনের দিকে। সরকার একার পক্ষে এটা সম্ভব না। ঠিক একই রকম ভাবে রুরাল এলাকাতেও আমাদের ইউনিয়ন ভিত্তিক এবং ওয়ার্ড ভিত্তিক এই জাতীয় কমিউনিটি করে অবশ্যই আমাদের খাদ্যের যেখানে যেই বাড়িতে অভাব আছে সেটা দূর করার বন্দোবস্ত করতে হবে। আরেকটি বিষয় যেটি আমরা দ্বিতীয় প্রশ্নে আসি, সেটা হলো যে আমরা নিউট্রিশন নিয়ে যখনই কথা বলি, অবশ্যই আমরা নিউট্রিশন সেন্সিটিভ এবং নিউট্রিশন স্পেসিফিক দুটা বিষয় আমরা অ্যাড্রেস করি। এবং এই কোভিড এর ক্ষেত্রে এসে পোস্ট কোভিড সিচুয়েশনে আমাদের শুধু নিউট্রিশন স্পেসিফিক অ্যাক্টিভিটিগুলি না, নিউট্রিশন সেন্সিটিভ অ্যাক্টিভিটিগুলিতেও খুব বেশি রকম জোর দিতে হবে। কারণ হলো যে আমার সুষম খাদ্য প্রাপ্ততাটাকে এনশিওর করতে হবে, আমার পুরো ফুড চেইনটাকে এনশিওর করতে হবে, যাতে ফুড চেইনের মাধ্যমে আমার পর্যাপ্ত খাদ্যের অ্যাভেলেবিলিটি হয়। আমার ফুড সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে এবং ফুড সিস্টেমটাকে এনরিচ করতে হবে, যাতে কিনা আমি ট্রেস আউট করে সঠিক খাদ্য এনশিওর করতে পারি শহরে অ্যাজ ওয়েল এজ গ্রামে। সুতরাং সেই ক্ষেত্রে একটা স্ট্রং মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ লাগবে, এবং এই মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচের জন্য আমাদের নিউট্রিশনের জন্য প্ল্যাটফর্ম আছে, কিন্তু COVID-19 কে সামনে রেখে আরেকটি প্ল্যাটফর্ম তৈরি করা উচিত। কারণ আমি আগেই বলেছি আপনাদেরকে যে আমাদের যে ইন্ডিকেটরস গুলি আমরা অ্যাচিভ করেছি বিগত কয়েক ডিকেডসে, সেই অ্যাচিভমেন্ট আমাদের নষ্ট হয়ে যাবে, আমাদের ইন্ডিকেটরস আবার খারাপ হয়ে যাবে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস না নিই। এখানে প্রফেসর ডক্টর মুস্তাফিজ আছে, এনএনএস এর লাইন ডাইরেক্টর, আমি তাকে অনুরোধ করব যে আমাদের বেশ কিছু সার্ভে এবং রিসার্চ ওয়ার্ক করা দরকার, যাতে কিনা আমাদের প্রেজেন্ট স্ট্যাটাসটা জানার জন্য এবং ইন্টারভেনশনস কি কি নেওয়া উচিত টু ইমপ্রুভ দি সিচুয়েশন, সেই ইন্টারভেনশনস গুলি আইডেন্টিফাই করে আমাদেরকে এমন কতগুলি পদক্ষেপ নিতে হবে যাতে আমরা সামনে এই নিউট্রিশন রিলেটেড ক্রাইসিস থেকে উদ্ধার পেতে পারি। আমাদের কিন্তু কোভিড সমস্ত সামাজিকতা, সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাকে লণ্ডভণ্ড করে দিয়েছে। এই লণ্ডভণ্ড অবস্থাটা থেকে আবার ফিরে আসতে হলে আমাকে স্বাস্থ্য ব্যবস্থাতে যেরকম অনেক পদক্ষেপ নিতে হবে, ঠিক সেরকম ভাবে সামাজিক ব্যবস্থাতে এই নিউট্রিশন বা খাদ্যের প্রাপ্যতা আর একটি বড় জিনিস, সেটাকেও আমাদের খেয়াল করতে হবে। একটা জিনিস একটু আগে মুস্তাফিজ বলেছিলেন যে আমরা যখন কোভিড প্রথম শটডাউন হয় তখন মানুষ খাদ্য মজুদ করেছে, যে সমস্ত খাদ্য মানে ইমিডিয়েট দরকার, যেমন ভাত, ডাল, চাল, এগুলি ডাল, চাল এই সমস্ত, কিন্তু তরি তরকারি, মাছ, মাংস তো আর ওরকম মজুদ করতে পারি নাই। তার মানে আমরা
প্রোটিন ওরকম মজুত করতে পারি নাই, আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট ওরকম মজুত করতে পারি নাই। কিন্তু আমার প্রশ্ন হলো মজুত করা উচিত না, মজুত করা উচিত না, এবং মজুত করলেই কিন্তু আমার যাদের মজুত করার ক্ষমতা নাই তারা আরো দুষ্প্রাপ্যতা পড়বে। সুতরাং যাদের যাদের মজুত করার আর্থিক সক্ষমতা আছে তাদেরকেও রেস্ট্রিক্ট করতে হবে যাতে তারা মজুত না করে। কারণ হলো মজুত করলেই আমি যাদের আর্থিক সচ্ছলতা নাই তাদের খাদ্যের অভাব হবে। সুতরাং অনেকগুলি বিষয়ে আমাদের এখনই চিন্তা করা উচিত। এটা এই জুন মাস আমাদের জন্য খুব খারাপ মাস, হয়তো জুলাই মাসে গিয়ে আমাদের আরো একটু পদক্ষেপ নিতে হবে। সুতরাং এই আগামী 2 মাসের মধ্যে আমরা যদি কিছু কিছু পদক্ষেপের কথা না ঠিক করে নেই তাহলে অবশ্যই আমরা একটা সামনের দিকে ভালো দিকে আগাবো না। সুতরাং সামনে যাতে ভালো দিকে আগানো যায় তার জন্য এখনই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ সবাইকে। স্যার ধন্যবাদ। আমি একটু হাসিফ ভাইয়ের কাছে আসতে চাই। হাসিফ ভাই, এই আপনার কোভিডটা আসার পরে আমরা একটা নতুন টার্ম আমি ব্যক্তিগতভাবে শোনা শুরু করলাম, সেটা হলো রিস্ক কমিউনিকেশন। তার মানে এই কমিউনিকেশনটা, এই রিস্কি যে জিনিসগুলো সেগুলোকে ম্যানেজ করার জন্য এই রিস্ক কমিউনিকেশন টার্মটা বলা হচ্ছে। আপনার মতে বাংলাদেশের রিস্ক কমিউনিকেশনটা কতটুকু ইফেক্টিভ হয়েছে, এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং থেকে রিস্ক কমিউনিকেশনে স্টেক হোল্ডারকে আরো এঙ্গেজ করা বা আরো কিভাবে এটাকে ইফেক্টিভ করা যায়, এটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আমি খুব বেশি লম্বা করবো না, আমার মনে হয় আপনিও শেষের দিকে। আমি শুধু একটা উদাহরণ দিয়ে আপনার বুঝাই দিই। সেটা হচ্ছে, দেখবেন আপনার বিভিন্ন সময় আমরা বলি না যে রোগী তথ্য গোপন করছে, দ্যাট মিনস যে আপনার রিস্ক কমিউনিকেশন টোটালি ফেইল, দেয়ার ইজ নো রিস্ক কমিউনিকেশন অ্যাট অল। এটা একটা ইন্ডিকেটর আর কি বললাম। এখন আমি আসলে এখন পুষ্টির বিষয়ে আছি, যে পুষ্টিতে আপনার যে খাদ্যের কথা বলা হচ্ছে সেটাও আবার রিস্ক কমিউনিকেশন রিলেটেড হবে। সেটা হচ্ছে যে আবারও আমি দুইটাই, একটা হচ্ছে পেশেন্ট, একটা হচ্ছে জেনারেল পিপল। পেশেন্টের জন্য খাবার কিন্তু স্যার যেটা বললেন স্যার, যে আসলে মানুষের কিন্তু টাকার সমস্যা, সে কিন্তু খাবার কিনতে পারবে, কিন্তু যেহেতু আপনার সমস্যা, এক ধরনের সমস্যা ক্রিয়েট হয়েছে সোশ্যালি, এই জন্য সে পাচ্ছে না। আপনাকে গোড়ায় হিট করতে হবে, আমাদের সোশ্যাল স্টিগমাতে হিট করতে হবে কেন এটা হচ্ছে। এবং আমি মনে করি ইমিডিয়েটলি আমাদেরকে এই পেশেন্টের বাসায় পুলিশ পাঠানো বন্ধ করতে হবে এই এলাকাতে। হ্যাঁ, সে যদি কোনো বিপদে পড়ে তখন আপনার পুলিশ যে ইন্টারভেন করবে, আপনাকে পাঠাতে হবে স্বাস্থ্যকর্মী। হ্যাঁ, আপনি বলতে পারেন ইপিআই স্বাস্থ্যকর্মী হয়তো অলরেডি এনগেজ। আমি মনে করি ফ্যামিলি প্ল্যানিং এর ওয়ার্কাররা এখনো মনে হয় ইউটিলাইজ হয় নাই আমার জানা মতো। এবং ফ্যামিলি প্ল্যানিং এর ওয়ার্কাররা কিন্তু বাড়ি বাড়ি যে অভ্যস্ত, তাদের কিন্তু এটাই কাজ। এবং তাদেরকে যদি হালকা ট্রেনিং দেন, তারা একটা এলাকার দায়িত্ব নিল, ওই এলাকায় কত কোভিড পেশেন্ট আছে তার কাছে ডেটাবেস থাকলো, এবং সে কিন্তু আপনার ডিটেলস ওই তার সাথেই কন্ট্যাক্ট করতে পারবে, কি ধরনের সমস্যা হচ্ছে, বাসায় থাকছে, কি প্রবলেম হচ্ছে, এই অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবে। এবং তার ফলে হবে যখন একজন হেলথের ওয়ার্কার দেখবে, তখন হচ্ছে এলাকার মানুষের মধ্যে একটা কনফিডেন্স আসবে, ওই যে রোগী বাসায় থাকছে তার মধ্যে একটা কনফিডেন্স আসবে। এবং এমন হিসাবে বললেন, যেহেতু আপনার একটা লম্বা সময়ের ব্যাপার আছে, রোগী আরো হাজার হাজার লক্ষ লক্ষ বেড়ে যাবে। এখন সেটা আপনি ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার লাগান আর যাই লাগান, আপনাকে এই সিস্টেমে আনতে হবে। কারণ পুলিশও কিন্তু ওভারবার্ডেন, সে কিন্তু সব কাজ করছে, সে কিন্তু আপনার সামনে আরো এত পারবে না। এখন বলা হচ্ছে ক্রাইমও চেঞ্জ হয়ে যাবে, ক্রাইমও বের হয়ে যাবে, তো সে আপনার কত কাজ করবে? ডিজিজ মোকাবেলা করবে, ত্রাণ দিবে, না এই কাজ করবে? আর নাম্বার 2 হচ্ছে আপনার ওভারঅল নিউট্রিশনের ক্ষেত্রে আমার মনে হয় আমাদের একটা কনসেপ্ট থাকা উচিত যে আমার থালা মানে আমার প্লেটটা কিরকম হবে। ফর এক্সাম্পল, আমি প্রতিদিন 500 টাকা ইনকাম করি। হ্যাঁ, এখন 500 টাকা আমার প্রতিদিন ইনকাম, আমার বাসা ভাড়া আছে, এরপর আমার খেতে হবে। এখন আপনার দায়িত্ব, আমার একটা থালা আমার একটু বলে দেন যে আমি এই টাকার মধ্যে আমি মোটামুটি মাসে কি খাইলে আমি একটা চলতে পারবো। আমি ধরে নিচ্ছি আমি গরিব মানুষ, আমার পুষ্টি হয়তো ম্যাক্সিমাম নাও হতে পারে, কিন্তু তারপরও এটা একটা রেসপন্সিবিলিটি, যারা পলিসি মেকার তার একটা রেসপন্সিবিলিটি যে আমাকে আপনি একটা উপায় বাতলে দিবেন, যে এই পুষ্টি খাও, অমুক খাও, এইসব বলে এগুলো হচ্ছে আসলে বলা এগুলো বায়ুর কথা। এগুলো মানুষ কি করতে হবে, কি বলে যে আপনি ঘুমান, আর ভাইয়া ঘুম তো আমার আসে না, ঘুমান, কিভাবে ঘুমাবো? আপনি তাকে বলেন যে হ্যাঁ কিছু এক্সারসাইজ করো, কিছু এইভাবে লাইফস্টাইল চেঞ্জ করো, কি করতে হবে এটা। তো আমার মনে হয় পুষ্টির ক্ষেত্রেও সেরকম, যে আপনার যে কারণে আমি প্রথমে যেটা বলেছি, আমাদের দেশে ধনীদের মধ্যেও কিন্তু বাচ্চারা অপুষ্টিতে ভুগছে, এবং সেটা দেখা গেছে যে 4 জনের মধ্যে 1 জন, তাই না? তো তার মানে হচ্ছে আমার ওভারঅল যেহেতু এটা একটা নলেজ গ্যাপ আছে, আমার এইরকম এই আপনার ধরে ধরে কিছু থালা ক্রিয়েট করতে হবে, যে আপনার প্লেটে ঠিক আছে আপনি 200 টাকা খরচ করতে পারেন, 200 টাকার মধ্যে এই খাবারগুলো রাখেন।
আপনি 1,000 টাকা খরচ করেন, আপনি অন্যগুলো করেন, কিন্তু এই খাবারগুলো রাখেন। এরকম একটা কনসেপ্ট আমার মনে হয় হতে পারে। ধন্যবাদ হাসিফ ভাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষে চলে আসছি। আমরা শেষ করার আগে সবার কাছ থেকে একটু আপনাদের রিকমেন্ডেশনটা শুনতে চাই। আমি মোস্তাফিজ ভাইকে দিয়ে শুরু করি। মোস্তাফিজ ভাই, আপনার সামগ্রিক অবস্থা থেকে আপনার রিকমেন্ডেশনটা কি? আমার রিকমেন্ডেশন হলো অবহিতকরণ যেমন করতে হবে, মানে বাড়াইতে হবে। কারণ হলো যে আমাদের একটা সার্টেন পার্সেন্টেজ খাবার থাকার পরেও না জানার জন্য অপুষ্টিতে ভোগে। নিউ নর্মাল পজিশনে মানুষকে পুষ্টিটা নিশ্চিত করতে গেলে এখানে স্যার কিছু কথা বলছে, হাসিফ কিছু কথা বলছে, বান্নার কথাটা এখানে চিন্তা করছি আমি। সবকিছু মিলে যেটা হলো যে আসলে আমার থালা কেমন হবে, আমার খাবারের বাজেট, আমার পরিবারের 1,000 টাকা, আমার পরিবারের দৈনিক খাবারের বাজেট 500 টাকা, আমার পরিবারের দৈনিক খাবারের বাজেট 1500 টাকা। আমি ধরে নিলাম সবারই মেম্বার 5 জন, ইনক্লুডিং মানে হেল্পার যে হোমে থাকে সে সহ। হ্যাঁ, এই যে 5 জনের জন্য তাহলে আমি কি কি প্যাকেজ করবো? এর মধ্যে সবগুলি নর্মাল থাকলে এক ধরনের, বাচ্চা থাকলে এক ধরনের। এই জায়গাগুলিতে আসলে বাস্তবসম্মত চিন্তা করে এই পজিশনে পৌঁছতে হবে। এবং যদি আমার 25% কার্টেল করতে হয় বাজেটের জন্য, তাহলে কোথায় আসবো? এবং মানে এই জায়গাগুলিতে আসলে রিয়েল লাইফ সিচুয়েশনের জন্য আমার মনে হয় যে খুব বেশি সময় আমরা নেব না, 1 থেকে 2 মাসের মধ্যেই আমরা আসলে এটা সামনে আনতে পারবো। এই পরিবর্তিত অবস্থায় মানে আমার জানা বাজেটের মধ্যে কতটুকু একটা পরিবার কতটুকু হেল্প করবে। কারণ হলো যে সে হয়তো 20,000 টাকার প্যাকেজে চাকরি করে, তাকে একটা বাসা ভাড়া দিতে হয় 3-4-5,000 টাকা এখানে খরচ আছে, যাতায়াত মিলে সে খাবারের জন্য 5 থেকে 7,000 টাকা বেশি খরচ করতে পারে না। মেম্বার হয়তো 3 জন বা 4 জন। আমাকে ওইভাবে কতগুলো জিনিস করতে হবে, আমি ওই ব্যাপারটা আমার জন্য জরুরি। পাশাপাশি পরিবর্তিত অবস্থা পরিপ্রেক্ষিতে কেন বললাম, প্রজেকশন করে যদি ডিমান্ড এবং সাপ্লাই অনুযায়ী খাবারের ঘাটতি হয়, ইন্টারন্যাশনাল সাপোর্টটা এখন কমে যাবে। কারণ ইন্টারন্যাশনাল সবগুলো কান্ট্রি যেহেতু ইনভলভ, কাজে টাকা নিয়ে ওইভাবে বসে নেই। কাজে ওইভাবে বসে নিয়ে আমাদের ইন্টারনাল প্রোডাকশন বাড়াইতে হবে এবং এগ্রিকালচারের উপরে বেস করতে হবে। এই জায়গাগুলোতে আসলে আমাদের সমন্বিতভাবেই কাজ করতে হবে। মিনিস্ট্রি অফ দ্য হেলথের আন্ডারে আমরা যতটুকু করতে পারি ততটুকু আমরা মানে পরিবর্তিত অবস্থায় করার চেষ্টা করব। ধন্যবাদ। বান্না ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই আপনার রিকমেন্ডেশন কি? আচ্ছা, আমার রিকমেন্ডেশন এটা জাস্ট জেনারেল ইসের জন্য। যেহেতু আমাদের কোভিড-19 এর ভ্যাকসিন আবিষ্কার হয়নি, এই পর্যায়ে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে যেটা সবাই বলে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। এছাড়া আমাদের 3টি কাজ খুবই গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে আমাদের হেলদি এবং সুষম খাবার খেতে হবে। শুধু রাইস বা ফুড গ্রেইন খেলে হবে না, আমাদের প্রতিদিন যাতে শাকসবজি ফলমূল খেতে পারি এবং আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা আমাদের বাড়াতে হবে। ঠিক একই সাথে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, পরিমাণ মতো যাদের বয়স্কদের যাতে মিনিমাম আধা ঘন্টা যাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, বা যারা অল্প বয়সে তারা যাতে বেশি পরিমাণ করে, এবং আমাদের পর্যাপ্ত বিশ্রাম বা আমাদের ঘুমের প্রয়োজন আছে। প্রতিদিন একজন পূর্ণবয়স্ক মানুষ যাতে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারে, এই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। তাইলে আমরা আমাদের ভ্যাকসিন আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের এই কাজগুলো যাতে করতে পারি, তাহলে আমরা আমাদের বাসায় থেকে বা আমাদের কাজে গিয়েও আমরা আমাদের কোভিড-19 রোগের প্রতিরোধে আমরা নিজেরা পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারবো। এই বিষয়ে আমি শুধু সরকার সহ সবার যারা বেসরকারি বিভিন্ন সহযোগী সংস্থা আছে, এবং বিশেষ করে যেহেতু আমরা ফুড সিস্টেমের কথা বলি, প্রোডাকশন থেকে কনজাম্পশন পর্যন্ত বিভিন্ন ধাপে যে বিভিন্ন এজেন্সি আছে, তাদের সবার সহযোগিতা দরকার, যাতে আমরা নিউট্রিশাস এবং হেলদি ডায়েট যাতে আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা পেতে পারি, বিশেষ করে যারা স্বল্প আয়ের মানুষ, গরিব মানুষ। এইভাবে আমাদের করতে পারি এবং আমাদের সরকারি এবং বেসরকারি পর্যায়ের সম্মিলিত প্রয়াসে আমরা আমাদের আগামী দিনের সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসিফ ভাই, আপনার কাছে আসতে চাই শামুনেশন স্যারকে দিয়ে শেষ করব বলে। আপনার কাছে আজকে আমাদের অনুষ্ঠানটা ছিল যে নিউট্রিশন ফর দ্য পেশেন্ট। আপনার কাছে শেষ রিকমেন্ডেশনটা শুনতে চাই। পেশেন্টদের খাবার এবং নিউট্রিশন ইজ নট অনলি আপনার যারা বাসায় আছে সেটা না, হসপিটালেও যারা আছে, এটার ব্যাপারে আপনার একটা রিকমেন্ডেশন আমরা চাই। হ্যাঁ, সেটা হচ্ছে তো আপনার ওই যে বললাম যে আসলে খাবারটা চার্টটা ঠিক করতে হবে যে কি খাবার। হসপিটালে আবার আরেকটা কমপ্লিকেশন হচ্ছে যে আমাদের তো সরকারি হাসপাতালে ফুড সিস্টেম একটা ট্রেডিশনাল সিস্টেমে চলে।
এখন সেটা এখনো চেঞ্জ হয়নি। তো এখন কোভিড পেশেন্টের জন্য ওইটা কিভাবে দেখবে, এটা তো আসলে চেঞ্জ করতে হবে সরকারি থেকে। সেক্ষেত্রে হয়তো আমাদের এনএনএস থেকে যদি কোনো গাইডলাইন দেয় সেই অনুযায়ী তারা ইমপ্লিমেন্ট করে। কিন্তু প্রথম কথা হচ্ছে যে আপনাকে এটাকে আসলে গ্রহণ করতে হবে যে পুষ্টি একটা অ্যাসপেক্ট। শুধু আমি মুখে বলবো প্রতিদিন ব্রিফিং এ যে আপনার ইমিউনিটি বাড়ান, ভালো খাবার খান, এটা তা না, যে আপনাকে এটা স্বীকার করে। কারণ হচ্ছে এই যে স্যার যেটা প্রথমেই বলছিলেন যে আমাদের সব অ্যাসপেক্ট নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, পুষ্টির কোনো গাইডলাইন কিন্তু এখনো হয় না। তো তার মানে হচ্ছে এটা একদম এখনো নেগলেক্টেড পর্যায়ে আছে। প্রথমে হচ্ছে আপনাকে এটা স্বীকার করতে হবে যে হ্যাঁ আমার এটা খুব গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে এটা নিয়ে কাজ করতে হবে। এবং সময় কিন্তু আসলে আর অলরেডি তো আমরা সেই একদম উপরে চূড়ায় আছি আর কি। ধন্যবাদ হাসিফ ভাই। আপনি যে কথাটি বললেন যে শামীম হোসেন স্যারকে ধন্যবাদ দিতে চাই, আপনাকেও যে বেশ কয়েকটি ভালো ভালো সাজেশন এসেছে, যে গাইডলাইনটা তৈরি করা, একটা সার্ভে করা, কমিউনিকেশনটা আরো বেশি স্ট্রেনথেন করা। আমি এই জায়গাটা একটু ব্যক্তিগতভাবে মোস্তাফিজ ভাইকে বলবো যে দেখেন, কমিউনিকেশনের আপনারা যেগুলো করছেন সেগুলো খুবই ইফেক্টিভ, কিন্তু এখন কিন্তু এই সময়টায় সোশ্যাল মিডিয়া নির্ভর সবাই আছে। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনার কাছে যে এই সোশ্যাল মিডিয়া বেসড কমিউনিকেশনটা স্ট্রেনথেন করা যায় কিনা এনএনএস এর কাছ থেকে এই কোভিড পিরিয়ডে, সেটা একটু আপনি কনসিডার নেবেন। এবং সবশেষে আমি শামীম হোসেন স্যারের কাছে আসবো। স্যার, আপনার রিকমেন্ডেশনটা, কারণ আপনি একটা সময় এই ডিজি হেলথ বা হেলথ সিস্টেম চালিয়েছেন, আপনি নিউট্রিশনে এই ডিজি হেলথ থেকে আসার পর থেকে আপনি নিউট্রিশনে কাজ করছেন। আমরা সিভিল সোসাইটি নেটওয়ার্কে আপনার নেতৃত্বে কাজ করেছি, আপনি এফএও তে অনেক দিন যাবত কাজ করছেন। এই জায়গায় স্যার আমি একটা পেশেন্টকে দেখতে চেয়ে দেখলাম স্যার যে আপনার যারা আইসিইউ তে আছে বা যারা হসপিটালে আছে তাদের খাবারের জায়গাটা একটা খুবই, আমাদের হসপিটাল থেকে সেরকম খাবারের কোনো ব্যবস্থা নাই, কারণ লিকুইড খাবার বা হাই প্রোটিন এসব দিতে হচ্ছে। তো অনেক মানুষ বাইরে থেকে কিনে আনছে, কিন্তু সেগুলো আপনার অ্যাভেলেবেল না, কিন্তু দোকানপাট সব বন্ধ। এই জায়গাটা আমার মনে হয় যে একটা মেজর কনসার্ন ইস্যু। এই সামগ্রিক দিক থেকে স্যার আপনার লাস্ট রিকমেন্ডেশনটা আমরা একটু জানতে চাই স্যার। আচ্ছা, তোমাকে আবার ধন্যবাদ। আমি একমত যে অ্যাকচুয়ালি আমাদের খুব ক্লিন কাট কিছু গাইডলাইন থাকা উচিত, এবং শুধু থাকলে হবে না, এই গাইডলাইন করার সময় খেয়াল করতে হবে যে গাইডলাইনটা ইমপ্লিমেন্ট করা যায় কিনা। আমরা খুব অ্যাম্বিশাস গাইডলাইন মাঝে মাঝে তৈরি করে ফেলি, যার জন্য এটি ইমপ্লিমেন্টেশন হয় না। আমাদের গাইডলাইন থাকতে হবে 3-4 রকম। যেরকম আমার ক্রিটিক্যাল কেয়ার যে সমস্ত পেশেন্ট আছে তাদের জন্য এক ধরনের গাইডলাইন করতে হবে। যারা কিনা কোভিড পজিটিভ তারা আইসোলেশনে আছে, যারা আইসোলেশনে বলতে ইনস্টিটিউশনাল আইসোলেশনে আছে, তাদের জন্য একটা গাইডলাইন করতে হবে, কারণ ইনস্টিটিউশনাল আইসোলেশনে তাদের ফুডটা সাপ্লাই করছে ইনস্টিটিউশন। সুতরাং দে শুড নো যে কি ধরনের ফুড তাকে দিতে হবে, তার জন্য একটি গাইডলাইন থাকতে হবে। যে সমস্ত কোভিড পেশেন্ট বাসায় আছে তাদের জন্য নির্দেশনামূলক কিছু গাইডলাইন করতে হবে, কারণ যারা বাসায় আছে তাদেরকে তো আমি ফুড সাপ্লাই দেওয়ার চেয়ে তাদের নিজেরা কিভাবে মেনটেন করবে সেই জন্য নির্দেশনামূলক কিছু গাইডলাইন তৈরি করতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে এই জায়গাটা আমি একটু বলতে চাই যে একটু আগে তুমি বলেছো রিস্ক অ্যাসেসমেন্ট, আসলে আমি নিউট্রিশন রিলেটেড রিস্ক অ্যাসেস করা উচিত, এবং রিস্ক অ্যাসেসমেন্টের সাথে সাথে কমিউনিটি এঙ্গেজমেন্ট আর কি কথা একই সাথে আসে। সুতরাং এই জায়গাটাতে আমাদের রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট করে আমরা কোভিড পজিটিভ যারা বাসায় আছে তাদেরকে কি ধরনের উপদেশ দিব, কি ধরনের সহযোগিতা দিব, এবং সরকারিভাবে এবং অথবা সিভিল সোসাইটির মাধ্যমে বা প্রাইভেট সেক্টরের মাধ্যমে কি ধরনের সাপোর্ট দিব। আমরা তাদের বাসায় চাল ডাল পোষায় দিলেও কিন্তু হবে না। সুতরাং আমাদেরকে এইটা গাইডলাইনের মাধ্যমে যদি দিতে পারি তাহলে এটা সঠিকভাবে হবে। এরপরে যেটা হলো যে আমাদের সামগ্রিকভাবে আমি মনে করি একটা অ্যাসেসমেন্ট করা দরকার যে পরবর্তী আগামী 2 বছর আমার খাদ্যের কি প্রয়োজন হবে, এই রিলেটেড, মানে শিশুদের কি হবে, ইয়াং অ্যাডোলেসেন্সের কি হবে, ওল্ড গ্রুপের কি হবে, তাদের যে খাদ্যের কি প্রয়োজনীয়তা তাদের অ্যাসেস করা উচিত, এবং কোন লেভেলের। আমি কিন্তু অনেক সময় আমরা সবসময় একটা লো সোশিও ইকোনমিক গ্রুপের জন্য চিন্তা করি, অনেক সময় রিচ পিপুলরাও কিন্তু সুষম খাদ্য সঠিকভাবে খায় না তাদের গাইডলাইন্সের অভাবের জন্য।
সুতরাং সেই জন্য আমাদের একটা অ্যাসেসমেন্ট করতে হবে, সেই অনুযায়ী আমাদের কিছু ইন্টারভেনশন বা অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে, যাতে আগামী 2 বছর আমরা কোভিডকে সামনে রেখে আমাদের যেই আমরা বলবো যে এই সমস্ত অ্যাকশন প্ল্যান তৈরি করা উচিত, যাতে নিউট্রিশন থেকে আমাদের কোনো প্রবলেম না হয়। আমি এর জন্য আবারও বলবো যে প্রেজেন্ট সিচুয়েশন অ্যানালাইসিস করতে হবে, আমাকে ডিজায়ারেবল সিচুয়েশন সেট করতে হবে এবং গ্যাপটাকে আইডেন্টিফাই করে আমাকে ইন্টারভেনশন রেডি করতে হবে ফর দি ডিজায়ারেবল সিচুয়েশন। আমি এই বলে শেষ করছি, আপনাকে ধন্যবাদ। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠান এখনই শেষ করবো। শেষ করার আগে স্যার আমার দুটো পয়েন্ট আমি মুস্তাফিজ ভাই, বান্না ভাই, হাসিফ ভাই এবং আপনি আছেন স্যার, দুটো পয়েন্ট একটু বলতে চাই। আপনি স্যার বললেন যে অ্যাসেসমেন্টটা করে আমাদের ফুড কি লাগবে। এইখানে স্যার বিভিন্ন ট্রিটমেন্টের সময় আমি অনেক ডাক্তার যারা আছেন তাদের বলতে শুনছিলাম যে ভিটামিন সি বা ভিটামিন ডি বা মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো দেওয়া উচিত। আমার মনে হয় গাইডলাইনে আপনি যেটা বললেন যে অ্যাসেসমেন্ট, আমার ভিটামিন সি, ডি বা অন্য জিঙ্কের কথা বলা হচ্ছে যে জিঙ্ক যেন দেওয়া হয়, এইগুলি কি পরিমাণ লাগবে আগামী 2 বছর, এই জিনিসটা একটু কনসিডারেশনে যদি মোস্তাফিজ ভাই, বান্না ভাই আপনারা আনেন তাহলে হয়তো আমাদের নিউট্রিশনের জন্য ভালো হবে। লাস্ট পয়েন্টটা যেটা হলো স্যার, আপনি গাইডলাইনে স্যার আপনি রোগীদের কথা বললেন স্যার, আমি এই জায়গাটায় আরেকটা গ্রুপের আমি কথা বলতে চাই স্যার, সেটা হলো আমাদের ডাক্তার এবং নার্সরা, যারা স্যার আপনি দেখছেন যে পত্রিকাতে যারা এই সেবাটা দিচ্ছে তারা অনেকে হোটেলে থাকছে বা সরকার ব্যবস্থা করে দিয়েছে, এবং প্রথম দিকে আমরা শুনতে পাচ্ছিলাম যে তাদের খাবার ঠিক মতন আসে না। অনেক জায়গায় স্যার আমি যতটুকু জানি যে আপনার বিরিয়ানি খাবার দেওয়া হচ্ছে, বা যেগুলো স্যার হয়তো আমাদের অনেকে স্বাস্থ্যের জন্য হেলদি না। আমার মনে হয় স্বাস্থ্যকর্মী যারা কাজ করছে, নার্স, ডাক্তার, টেকনিশিয়ান, এই যে লম্বা সময় দিয়ে তাদের খাবারটাও কেমন হবে সেটাও স্যার একটু বোধহয় গাইডলাইনে আনাটা আমার জন্য জরুরি। কারণ তাদের স্বাস্থ্যটা, তাদের পুষ্টিটা একটা কিন্তু মেজর ফ্যাক্টর, কারণ তারাই হলো আমাদের মেইন যোদ্ধা। সেই জন্য এই গাইডলাইনে এটাও আনা হোক বলে আমি মনে করি যে এটা একটা গুরুত্বপূর্ণ। তো স্যার আজকে আপনারা অনেক সময় নিয়ে, হাসিফ ভাই, বান্না ভাই, মোস্তাফিজ ভাই এবং শামসুল স্যার আপনারা সময় দিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এমিনেন্সের পক্ষ থেকে এবং গেইনের পক্ষ থেকে। আমরা আমাদের নেক্সট প্রোগ্রাম 2 তারিখে 2রা জুন ঠিক এই সময় 3টার সময় করব, আবার আমাদের নতুন যারা আমাদের গেস্টরা থাকবেন তাদের নিয়ে, এবং যেহেতু আমরা এটা কন্টিনিউ করব, সেই কন্টিনিউশনে আপনাদেরকে পলিসি গাইডলাইন আমরা যতটুকু পারি করে মোস্তাফিজ ভাই আপনাকে এবং বিএনএনসি এবং বান্না ভাই আপনাদেরকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। একটু আপনাদের কাছে বিনীত আবেদন থাকবে যে আমরা যেহেতু একটা ফিক্সড দুটো ডেতে আমরা এটা করছি, আপনারা যদি আপনাদের যারা পলিসি মেকার আছেন তাদেরকে একটু জানান যে এই আলোচনাগুলোতে তারা যদি অংশগ্রহণ করে তাহলে আপনাদের জন্য হয়তো আরো সহযোগিতা হতে পারে সরকারের জন্য। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। তোমাকে ধন্যবাদ সবাই।